ইংলিশের 8 নম্বর লেকচার শিট। তো 8 নম্বর লেকচার শিটে যারা লেকচার শিট পাইছো এবং যারা অনলাইন অফলাইন ক্লাস করতেছো সবাই জানার কথা, এখানে হলো 3টা টপিক দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, একটা হচ্ছে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স, আর একটা হচ্ছে মডেল অক্সিলারিজ। ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আমার বিষয়ে যে কারোরই কোনো ধারণা নেই। আছে এরকম কেউ যে ড্যাংলিং মডিফায়ার কিছুটা চিনো? আচ্ছা, এটা একটা টপিক গেল। তারপরে হচ্ছে টেন্স। টেন্স সবাই পারো, ঠিক আছে, আবার কেউ পারো না। সমস্যা হচ্ছে এখানে, মানে টেন্সটা সবাই পারো আবার কেউই পারো না। এর জন্য আমাদের একটা ঝামেলা। এই টেন্সটা আমি আজকে শিখিয়ে দেবো। যারা সারা জীবন মনে করো তোমার 12 বছরের যে টেন্সটা শিখতে পারো নাই, 12 বছরের যে একটা অভাব রয়ে গেছে টেন্সের মধ্যে, সেই অভাবটা আজকে পূরণ করে দেবো। প্লাস এই টেন্সের পর আমি সিকোয়েন্স অফ টেন্সটাও শেষ করব। হয়তো মোডাল অক্সিলারিটা আজকে পড়বো না, যেহেতু 2টা ক্লাস আছেই, তো আরেকটা ক্লাসে আমরা ওইটা পড়বো। মোডাল অক্সিলারিটা আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না, 1। আর 2 হলো গিয়া মোডাল অক্সিলারিতে তোমার বিভিন্ন জিনিসের সাহায্য নিতে হয়। আর দেখে মনে হয় সবগুলোর সেম ব্যবহার, ক্যান, কুড, মে, মাইট, কিন্তু আসলে কিন্তু সেম ব্যবহার না। যারা অনলাইনে ক্লাস করতেছো, আমি অসুস্থতার কারণে ক্লাস নিতে একটু কষ্ট হবে, আজকে ক্লাসটা একটু কষ্ট করেই করো। আচ্ছা, এখানে হোমওয়ার্কও দেওয়া আছে মডেল অক্সিলারি নিয়ে, তারপরে ড্যাংলিং মডিফায়ার নিয়ে দেওয়া আছে, সিকোয়েন্স অফ টেন্স নিয়ে দেওয়া আছে। তো যেগুলো নিয়ে দেওয়া আছে আমরা সবগুলাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবগুলাই করব। তারপরে ক্লাস প্র্যাকটিস যেগুলো দেওয়া আছে সেগুলো আজকে দেখবো আমরা, সমস্যা নেই। ক্লাস প্র্যাকটিস যেগুলো দেওয়া আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। মোডাল অক্সিলারির ব্যবহারটা আগামী ক্লাসেই করি। ও এখানে নামের দিক থেকে মোডাল অক্সিলারি শেষে থাকলেও এখানে মনে হয় সবার আগে দিছে নাকি? ও মডিফায়ারটা আগে দিছে, হ্যাঁ, মডিফায়ারটা আগে, তারপরে মোডাল অক্সিলারি, তারপরে হলো টেন্স মনে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা মোডাল অক্সিলারিটা মাঝখান থেকে বাদ রাখবো। এটা হলো আমরা আগামী ক্লাসে পড়বো। আর যদি আজকে সময় পাই তাহলে কিছুটা দেখাই দেব। ওকে, আমরা শুরু করি ড্যাংলিং মডিফায়ার দিয়ে। ড্যাংলিং মডিফায়ার সবাই ভুলে যাও, এটা নিয়ে কোনো দরকার নাই, এটা আমরা পড়বো না, অন্য কোনো একটা জিনিস পড়বো, কারণ এটা বাড়তি একটা টপিক দরকার নাই। আমাদের যে টপিক দরকার সেটা আমরা পড়ি। সেটা হলো গিয়ে তোমাদের 12টা গ্রামার ছিল ইন্টারমিডিয়েট, তাই না? 12টা গ্রামার মধ্যে একটা কিন্তু ছিল মডিফায়ার, মনে আছে তোমাদের? মডিফায়ারের দরকার নেই, বাদ দাও। আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাস করছিলাম, মনে আছে আমাদের? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডজেক্টিভ বাড়তি তথ্য দেয়, মনে আছে আমাদের? কার সম্পর্কে? ইয়েস, বাড়তি তথ্য দেয় নাউন এবং প্রোনাউন সম্পর্কে। আর অ্যাডভার্ব বাড়তি তথ্য দেয় নাউন প্রোনাউন বাদে সব। তাই বলছিলাম না আমরা? মনে আছে আমাদের কথা? হ্যাঁ, এই যে বাড়তি তথ্য, যে এটাকে ইংলিশে আমরা বলবো মডিফায়ার। কি বলবো আমরা? মডিফায়ার। বোঝা গেছে এখন? এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? দেখো এখানে লেখা থাকলো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বলা থাকলে আমরা কি বসাইতাম? অ্যাডজেক্টিভ বসাইতাম। যদি বলা থাকতো প্রি মডিফাই দ্য ভার্ব, যেহেতু অ্যাডভার্ব বসাইতাম, ওই নাউন প্রোনাউন বাদে। হ্যাঁ, এগুলা কি মনে আছে আমাদের? আচ্ছা, আমি একটা বাক্য লিখি বাংলায়, একটু বাক্যটা বিশ্লেষণ করে নিজের আমাকে বলবা। ছেলেটি একটি টেবিল কিনেছে, কমা দিয়ে লিখছি, দেখতে খুব সুন্দর। ছেলেটি একটি টেবিল কিনেছে, দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর, কোন জিনিসটা দেখতে খুব সুন্দর? টেবিলটা, তাই বুঝছো না? আমি বুঝাইতেছি ছেলেটি দেখতে সুন্দর, আমি বুঝাইতেছি, এটা আমার কথার আগে সুযোগ। আমি বলতেছি কি ছেলেটি অনেক সুন্দর, এটা কি করলাম, তোমরা আমার সাথে আছো, এর জন্য বলে দিতে পারলাম যে আমি আসলে ছেলেটিকে বুঝাইছি, আমি টেবিলটাকে বুঝাইনি। বাট আমি যদি এখানে না থাকতাম তাহলে কি টেবিলকে বুঝাচ্ছে না ছেলেটাকে বুঝাচ্ছে, এটা কি বুঝতে পারতা? তোমরা নিশ্চিত ভাবে ধরে নিতে টেবিলকে ধরে নিছে। বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার কি একটা জিনিস? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমরা ভয়েস চেঞ্জ করতে পারো না সবাই? আমি অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি না, একদম বেসিক লেভেলে ভয়েস চেঞ্জ করতে পারো না? আমার যদি সময় কখনো হয় আমি তোমাদের ভয়েস নিয়ে ক্লাস নেবো, কেন জানো? ভয়েসের ক্লাসটা আসলে তোমাদের জন্য একটু টাফ ব্যাপার, আমি জানি।
কারণ ভয়েসটা তোমরা যতটা সহজ মনে করো অতটা সহজ না। কোন বাক্যকে প্যাসিভ ভয়েসে বাংলা থেকে ইংলিশ করতে হবে, কোন বাক্যকে অ্যাক্টিভ ভয়েসে বাংলা থেকে ইংলিশ করতে হবে, এটা কিন্তু আসলে জানাটা টাফ ব্যাপার তোমাদের জন্য। তো আমি তোমার টেন্স আছে 12টা, আমরা সেন্স শিখবো 6টা। সেন্স মনে হয় এটা শুনো নাই কখনো? হ্যাঁ, সেন্স 6টা শিখলে ইনশাল্লাহ সবগুলো পারা যাবে। ওটা এক সময় ক্লাস নিব, তো আজকে দরকার নেই। তো আই একদম যেটা দিয়ে তোমরা বাক্য শুরু করতা জীবনে ভয়েস চেঞ্জ, সেটাই লিখতেছি। আই ইট রাইস। কি লিখতাম? রাইস ইজ ইটেন বাই মি। আমার আজকে ভয়েস চেঞ্জ নিয়ে বোঝানোর দরকার নেই, আমার যেটা বুঝাইতে এটা লাগতেছে সেটা শুধু বলবো। দেখো, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আই ছিল সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়ে গেছে? অবজেক্ট। রাইস ছিল সাবজেক্ট, প্যাসিভে কি হয়ে গেছে? সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। তার মানে যদি পৃথিবীর কোনো বাক্যর সাবজেক্টকে অবজেক্ট বানাও, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে চাও তুমি, তাহলে তোমার সর্বপ্রথম একটাই কাজ করতে হবে। সেটা কি? হয় অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে, প্যাসিভকে অ্যাক্টিভ করতে হবে। দেখো, প্যাসিভ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাও সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অ্যাক্টিভ যদি প্যাসিভ হয়ে যায় তাও সাবজেক্ট কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। বুঝছি নাকি বুঝিনি? তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন করতে হলে আমাদের কার সাহায্য লাগে? প্যাসিভ ভয়েসের সাহায্য লাগে বা অ্যাক্টিভ ভয়েসের সাহায্য, মানে ভয়েস চেঞ্জ করতে হয়, তাই তো? তার মানে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হলে কার সাহায্য নিতে হয়? ভয়েস চেঞ্জে। এইটুকু বোঝা গেছে? ওকে, আর কিছু দরকার নেই আমার। এটুকু মাঝখান থেকে পড়লাম, ওইটুকু দরকার নেই। ওইটুকু মনে করো, খালি ওইটুকু মনে মনে জেনে রাখো যে সাবজেক্টকে অবজেক্ট করতে হলে, অবজেক্টকে সাবজেক্ট করতে হলে কি করতে হয়? ভয়েস চেঞ্জ। ওইটুকু গেল। এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম ওইটাই আসো। ছেলেটি একটি টেবিল কিনেছে, দেখতে খুব সুন্দর। আসলে আমি বলতে চাইছিলাম ছেলেটি, তাহলে কি লেখার কথা ছিল? ছেলের পাশেই দেখতে খুব সুন্দর বসানোর কথা ছিল না? ইয়েস। এই অংশটা দেখা একটা বাড়তি তথ্য। বাড়তি তথ্য না? বাড়তি তথ্যর নাম হচ্ছে মডিফায়ার। একটু আগে আমরা বলছিলাম বাড়তি তথ্যের নাম কি? মডিফায়ার। আচ্ছা, এই মডিফায়ারটা কি আমি সঠিক জায়গায় বসাইছি না ভুল জায়গায় বসাইছি? ভুল জায়গায় বসাইছি না? ভুল ভাবে মডিফায়ার ব্যবহার করা কি বলা হয়? ড্যাংলিং মডিফায়ার। বুঝছি এখন? ভুল ভাবে মডিফায়ার ব্যবহার করলে তাকে কি বলা হয়? ড্যাংলিং মডিফায়ার। তারপর মডিফায়ার মানে বাড়তি তথ্য। আর বাড়তি তথ্য যখন যার সম্পর্কে দেওয়া দরকার তার সম্পর্কে না দিয়ে এদিক সেদিক করে ফেলবা, তখন সেটা কি হয়ে যাবে? ড্যাংলিং মডিফায়ার। এটা বুঝি নেই কে সেটা বলো। প্রবলেম আছে কারো? তাহলে ড্যাংলিং মডিফায়ারটা এখন সহজ হয়েছে না? আমি যদি সরাসরি ড্যাংলিং মডিফায়ার পড়াইতাম তাহলে তোমাদের কাছে কঠিন লাগতো। আমি কিন্তু একটু ঘুরে একটু ছায়া পড়াইছি, এর জন্য সহজ লাগছে। দেখো, এখানে আরো অনেক কথাবার্তা বলা আছে, 2-3 পৃষ্ঠা মিলা। তো আমরা 2-3 পৃষ্ঠা মিলা পড়বোই না, আমরা সহজভাবে পড়ার চেষ্টা করব। দেখুন কতটা সহজভাবে পড়তে পারি। খালি এইটুকু তো বুঝছো যে মডিফায়ার যার সম্পর্কে বসাবো সবসময় তার পাশেই বসতে হবে। ওকে, তাহলে আমি একটা বাক্য লিখে তোমাদের বুঝাই। এই মডিফায়ার যে বাক্যগুলা, মানে ড্যাংলিং মডিফায়ার যে বাক্যগুলা, এরকম বাক্যের দুইটা করে অংশ থাকবে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা অংশ হচ্ছে মডিফায়ার, আরেকটা অংশ হচ্ছে যার সম্পর্কে কথা বলা হবে। বুঝি নাই কিন্তু কথাটা, তাই না? একটা অংশ হলো বাড়তি তথ্য। বাড়তি তথ্যের নামই কি? মডিফায়ার। তো বাড়তি তথ্য কার সম্পর্কে দিলাম তার থাকতে হবে না বাক্যে? হ্যাঁ, সেটা হলো গিয়ে যেটা, সেটাকে বলা হয় হেড ওয়ার্ড। কি বলা হয়? হেড ওয়ার্ড বা কিওয়ার্ড। বুঝছি এখন? তাহলে কিওয়ার্ড সম্পর্কে বাড়তি তথ্য আমাদের দিতে হয়। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? একটা হচ্ছে হেড ওয়ার্ড বা কিওয়ার্ড, আর একটা হচ্ছে মডিফায়ার। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এমন না যে মডিফায়ার সবসময় বাক্যের শুরুতে থাকবে, এটা পেছনেও থাকতে পারে, আবার এইটাও আগে থাকতে পারে, তাতে কোনো কিছু আসেও না যায় না। বুঝছি নাকি বুঝি নেই? সবাই ভেতর থেকে বোঝার চেষ্টা করো, বাইরে বাইরে উপরে উপরে বোঝার চেষ্টা করো না, একটু বোঝার চেষ্টা করো। ধরো এইটা মডিফায়ার, এইটা মডিফায়ার, তার মানে কারো না কারো সম্পর্কে তো এটা বাড়তি তথ্য, তাই না? এইটা যদি কারো সম্পর্কে বাড়তি তথ্য হয়, সে এখানে তো কমাই দিলাম, তাহলে এটুকু কি বাড়তি তথ্য শেষ হয়ে গেল না? মডিফায়ারটা এখানে হলে তার কথা লিখবো, সে কি এই সাবজেক্টের জায়গায় বসবে না অবজেক্টের জায়গায় বসবে সেটা বলো। এইটুকু হলো মডিফায়ার, এইটুকু হলো মডিফায়ার। এটা হলো কারো সম্পর্কে বাড়তি তথ্য দিলাম।
যার সম্পর্কে বাড়তি তথ্য দিলাম সে পরের অংশের সাবজেক্টের জায়গায় বসবে না অবজেক্টের জায়গায় বসবে? কেন অবজেক্টের জায়গায় বসবে? ওই দুইটা অপশনই আছে, একটা তো বলবাই এখন। ফালতু কথা বললা। হ্যাঁ, রাগ উঠাইছো, সত্যি কথা। কেন রাগ উঠাইছো? ও রাগ উঠায় নাই, তোমরা সবটাই রাগ উঠাইছো। কেন? একটু আগে এতক্ষণ বইরা যে বুঝাইলাম হাতে পায়ে ধরে যে যার সম্পর্কে বাড়তি তথ্য তার পাশাপাশি থাকতে হবে না? তাহলে তার পাশে রাখতে গেলে সে যদি অবজেক্টের জায়গায় থাকে ও কি ওর পাশে আসলে? তাহলে এই আগের মতো হয়েছে না, টেবিল টেবিল সম্পর্কে বলছে অথচ টেবিল গেছে পরে। হ্যাঁ, বুঝো না আমার কথাটা? এটা কার সম্পর্কে বাড়তি তথ্য? ওর সম্পর্কে না? তাহলে ওরই তো সাবজেক্টের জায়গায় রাখতে হবে। আর যদি ওর সম্পর্কে হয় তাহলে ওর সম্পর্কে যদি এখানে বসায় তাহলে এই ড্যাংলিং মডিফায়ার হইলো, ভুলই হইলো, ভুলটা বসাইলা তাহলে ওইটা তো। বুঝো না আমার কথাটা? ধরো আমি বলছি দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, টেবিলটি কিনেছে ছেলে, টেবিলটি কিনেছে ছেলেটি, এটা হইলো। তাহলে ছেলেটি সম্পর্কে বাড়তি তথ্য হইলো কি? না। তাহলে যার সম্পর্কে বাড়তি তথ্য তাকে কি পাশে রাখতে হবে না? এইটাই আমি বলতে চাইছি, যদি এইটুকু বাড়তি তথ্য হয় তাহলে এই জায়গায় কাকে বসাইতে হবে? হেডওয়ার্ডকে বসাইতে হবে না? এইটুকু বুঝছে নাকি তাই বললো। আচ্ছা, যদি এইটা হয় হেডওয়ার্ড, এইটা হেডওয়ার্ড, এটা কি হেডওয়ার্ড? হোমওয়ার্ক মনে দিচ্ছে না? না, এটা কি হেডওয়ার্ড। আচ্ছা, কমা দিলাম। এটা হলো মডিফায়ার, মডিফায়ার এখানে না? এখন এইখানে কিন্তু মডিফায়ার, এই মডিফায়ারটা যদি এখানে বসাই তাহলে যার সম্পর্কে বাড়তি তথ্য সে কি সাবজেক্টের জায়গায় বসবে না অবজেক্টের জায়গায় বসবে? অবজেক্টের জায়গায় বসবে। এটা বুঝো নাই কে কে সেটা বলো। এইটুকু বুঝো নাই কে কে? কথা অত ঝামেলাই নেই, সাবজেক্ট অবজেক্ট বুঝি না, কথা একটাই, মডিফায়ার যেখানে আছে তার কাছে নেওয়ার জন্য সাবজেক্ট অথবা অবজেক্ট যা ইচ্ছা তাই করব। আমি একটা বাক্য লিখি তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। while walking, while walking, হাঁটার সময়, তাই না? এই যে কমা দিছি, তাহলে কারো সম্পর্কে কিন্তু এটা একটা বাড়তি তথ্য, কেউ হাঁটছিল, তাই না? আচ্ছা, এ a dead crow was seen by me. বলছি যে হাঁটার সময় একটি মরা কাক আমার দ্বারা দেখা হয়েছিল। তোমরা আমার শুধু বলবা এটুকু কি বাড়তি তথ্য না কারোর সম্পর্কে? কার সম্পর্কে বাড়তি তথ্য এটা? হ্যাঁ হ্যাঁ, কারণ কি মরা কাক কি হাঁটতে পারে? না। তাহলে অবশ্যই এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? আমার সম্পর্কে। তাহলে আমার সম্পর্কে বললে আমার কি ওইখানে থাকার কথা না এইখানে থাকার কথা? এখানে থাকার কথা না? এইটুকু বুঝছি নাকি তাই বলো। এখানে থাকার কথা না? আমরা একটু বলছি যে একমাত্র পৃথিবীর একটাই সিস্টেম আছে সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা, সেটা কি? ভয়েস চেঞ্জ করা। এটা কোন ভয়েস আছে? এখন কি করলে হবে? অ্যাক্টিভ করলে হবে। বুঝছি নাকি বুঝিনি? এটা বুঝি নেই অনেকে এখনো আছে। প্লিজ একদম সরল সহজ ভাবে বলো যে কে কে বুঝো নাই। সত্যি কথা বলবা, আমি কিন্তু একটু পরে করতে দিন। এখন কিন্তু 10 বার বললেও আমি ই করবো না, কোনো প্রবলেম করবো না, কিন্তু একটু পরে আমি করতে দিলে না পারলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো, না 5 বার কান ধরে উঠবস করতে হবে। এখানে যারা ক্লাস করতেছো তোমরা এখন যদি আমাকে জিজ্ঞেস করো আমি 100 বার বুঝাই দিব। এখন যদি চুপ করে থাকো একটু পরে করতে দিব, সেটা না পারলে কিন্তু 5 বার কান ধরে উঠবস করতে হবে। এটা কি তোমরা রাজি? রাজি না? কেন রাজি না? তুমি তাহলে আমাকে জিজ্ঞেস করো যে বুঝি নাই, আমাকেও তুমি জিজ্ঞেস করতেছো আমি বুঝি নাই, হ্যাঁ বলতেছো বুঝছি, তাহলে আমি করতে দিলে তুমি পারলো না, তাহলে আর বুঝা বুঝা হলো কিভাবে বলো? আবার একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আমি একবার না আরো 10 বার বলবো, কিন্তু সত্যি কথা আমি জানি যে অনেকেই বুঝতেছো না, তাহলে মিথ্যা কথা বলতেছো কেন? ভাবটা বুঝার নিতেছো কেন আমার সেটা বলো। তুমি বুঝতেছো না কিন্তু বুঝার ভাবটা নিতেছো কেন আমার কথা লিখে? থ্যাংক ইউ, কষ্ট করে মেলা এই ডিউজলার একটা খাইছি, ভালো না এই 5-7 মিনিট পরে খাই। হ্যাঁ তুমি রেখে দাও, এটা এটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার কাছে রাখো, না এই টাকাটা তোমার কাছে রাখো। সরি, একটা ই দিয়েছে মাছ, আচ্ছা দিয়েছে। আমার কথা কি বোঝা গেছে? যে আমি এখন 10 বার বুঝাবো তাতে সমস্যা নেই, কিন্তু তোমরা মিথ্যা কথা বলো কেন? না বুঝলেও বলো কেন যে বুঝতেছি।
না বুঝলেও মন সম্মতি যখন জানাইতেছে ওটা এক ধরনের মিথ্যা হলো না? মিথ্যা কিন্তু কবিরা গুনাহ। এই দিক থেকে তো খারাপ, তাহলে কেন তুমি সব দিক থেকে নিজের খারাপটা নিজে নিতেছো? আমার বলো, এই জিনিসটা বোঝা গেছে? এই বাক্য সঠিক করতে হবে। এই বাক্য কি সঠিক না ভুল? এই বাক্যের সামনে কিন্তু লেখা থাকবে ইনকারেক্ট। কি লেখা থাকবে? ইনকারেক্ট। কেন? কারণ এটা সঠিক না বাক্য। আসলে এই বাক্যটাকে এইভাবে প্রশ্ন থাকবে, বুঝো কিন্তু এই জায়গাটায় শূন্য স্থান দেওয়া থাকবে, মানে আন্ডারলাইন করা থাকবে। এই জায়গা, এই জিনিসটা চারটা অপশনে চারটা অ্যান্সার দেওয়া থাকবে। সঠিক যেটা, বোঝা গেছে কি আমার কথাটা? যেটার মধ্যে শুধুমাত্র মিটা এখানে এসে আই হয়ে গেছে সেটাই সঠিক, আর কোনোটাই সঠিক না। বুঝছি নাকি বুঝিনি? তাহলে চারটা অপশন থেকে যেটা সঠিক সেটাই আমরা অ্যান্সার করব। কে কে বুঝো নাই সেটা একটু বলো তো। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাবো, তারপরে হইলো গিয়ে আমি তোমাদের ধরবো। তোমরা পড়া না পারলে আমার কান্দা আসে। হ্যাঁ হ্যাঁ দেও, পোলাপান আছে তো অনেকগুলা, কারণ এটা উচিত হবো না। আমার সেফটির জন্য না, তোমাদের সেফটির জন্য পড়লাম। আচ্ছা, আমি আরেক কয়েকটা উদাহরণ লিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই বাক্য কিন্তু ক্লিয়ার, এটা সঠিক না? সঠিক না কি? সঠিক না, এটাকে সঠিক করতে হবে আমাদের। আচ্ছা, লিখলাম আফটার জাম্পিং আউট অফ এ boat. After jumping out of a boat. Okay. A shark bit the man. বলতেছে আফটার জাম্পিং আউট অফ এ বোট, বোট থেকে জাম্প করে বা লাফ দিয়ে নামার পর একটি শার্ক মানুষকে কি করলো? কামড় দিল। বাক্য সঠিক না ভুল? ভুল না? কেন ভুল সেটা বলি। তুমি আমারে বলে, এমন না তো যে মানুষ পানিতে সারাদিন সাঁতার ফেলে, শার্ক নৌকা নিয়ে যাইতেছিল, লাভ দেন নাই একটা কামড় দিয়ে আবার গেছে গা, এটা কি সঠিক? আসলে সঠিক কি? মানুষটাই নামছে, মানুষ নামার পরে, তার মানে এই তথ্যটুকু কার সম্পর্কে বলা হয়েছে? মানুষ সম্পর্কে। তাহলে মানুষের কি সাবজেক্টের জায়গায় থাকার কথা না অবজেক্টের জায়গায় থাকার কথা? সাবজেক্টের। আসলে কেন সাবজেক্টের জায়গায় রাখতে হবে? কারণ সাবজেক্টের জায়গায় আসলে ও কাছে আসতেছে, তাছাড়া তো আর কাছে আসতেছে না। কাছে আসতেছে না। এখন বুঝছি নাকি বুঝি নেই? কার কার প্রবলেম আছে প্লিজ বলো আমাকে। এটা সঠিক করতে পারবে না? পরেরটুকু কি আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ আছে, কি করতে হবে বলো তো? পরেরটুকু কি হবে? The man was bitten by ক্লিয়ার? কে কে পারবে না সেটা বলো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে বাক্য সঠিক ছিল। এটা বুঝো না আমার কথাটা? এই বাক্য যদি এরকম হইতো, এ শার্ক বিট দ্য ম্যান, কমা আফটার জাম্পিং আউট অফ এ বোট। দেখো এটুকু কার সম্পর্কে কথা? মানুষের সম্পর্কে না? এই দেখো মানুষ কিন্তু ঠিকই কাছে আছে। এই ক্ষেত্রে আর বাক্য ভুল ছিল না। বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার আমরা? আচ্ছা, একটু তোমাদের সেটা চলে যাওয়ার কথা। এই 3 নম্বর পেজে সবাই দেখো, 3 নম্বর পেজ দেখো, নিচে অনেকগুলা বাক্য দেওয়া আছে, পাইছো? অরিজিনাল হলো কি ভুল, আর রিভিশন যেটা সেটা হলো ঠিক। মানে এটা হলো ওই যে আমরা কারেক্ট ইনকারেক্ট বলতাম না আগে, সেই কারেক্ট ইনকারেক্টের আধুনিক ভার্সন মনে করো, অরিজিনাল আর রিভিশন। আচ্ছা, আফটার ফিনিশিং দ্য রিসার্চ দ্য জব ওয়াজ ইজি। আচ্ছা, তুমি আমারে বলো আফটার ফিনিশিং দ্য রিসার্চ, রিসার্চ কি? দ্য জব, জব কাজটাই কি রিসার্চ শেষ করছে? না কেউ শেষ করছে? কেউ শেষ করছে।
তাহলে অবশ্যই কেউ শেষ করছে তাকেই এখানে কি থাকতে হবে, সাবজেক্টের জায়গায় থাকতে হবে না? তাহলে যা দা সাবজেক্টের জায়গায় আছে এটা কি হইছে? আসলে বাক্য কিন্তু ওইটুকু না। বাক্য কি জানো? দা জব ওয়াজ ইজি বাই আস। বাক্যের শেষে ওইটুকু কিন্তু দেওয়া নাই। কেন দেওয়া নাই সেটাও বলি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি সাবজেক্ট হলো গে সবার জানা হয়, তাহলে বাই দিয়ে আর ওইটুকু লেখে না। বোঝা গেছে? সাবজেক্ট যদি জানা হয়, তাহলে বাই দেয়ার অবজেক্টের জায়গায় তাকে লেখে না। এর জন্য তোমাকে মনে মনে ভাইবা নিতে হবে যে ওইটুকু আছে। ক্লিয়ার সবাই এখন? ওকে। যেমন তারপরে একটু পরের পেজে যাও, এখানে একটা জিনিস দেখাই। পাঁচ পেজে যাও। দেখো মডিফায়ারটা আসলে সাধারণত কিভাবে শুরু হয় সেই কথা বলতেছে। মডিফায়ার গুলো সাধারণত হইলো গিয়া এই যে এই সব জিনিসটা শুরু হইতে পারে ভার্বের সাথে আইএনজি দিয়া, অথবা হইলো গিয়া হ্যাভিং প্লাস ভার্বের সাথে ভি3 দিয়া। বুঝা গেছে? আর এটাই যদি যখন প্যাসিভ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? হ্যাভিং যখন ভার্বের সাথে আইএনজি আছে, হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, পাও নাই? 5 পেজের এই যে মাঝখানে। হ্যাঁ, আমার কথা হলো কি, এগুলা না করলে আসলে খুব কাহিনী কঠিন লাগে। আমার কথা এগুলো দরকারই নেই তোমাদের। এগুলা পড়লেই ঝামেলায় পড়বা, এগুলো পড়লেই ঝামেলায় পড়বা। দেখো আমি তোমাদের যেগুলা বুঝাইছিলাম সবগুলা বাক্য এখান থেকে মিলিয়ে দিই যে ওই নিয়মের সাথে যাবে। তোমরা যে সাম এক্সাম্পলে যাও, আফটার জাম্পিং আউট অফ ওয়াটার তো আমি লিখছি, দরকার নাই। পরেরটা দেখো, আনএবল টু সুইম, আনএবল টু সুইম, সাঁতার না পারার কারণে, সাঁতার না পারার কারণে। দ্য লাইফ গার্ড রেস্কিউড মি। আচ্ছা, বাক্য কিভাবে ভুল কেউ বুঝতে পারছো? আচ্ছা, তুমি আমার শুধু এটা বলবা, সাঁতার কি লাইফ গার্ড জানে না নাকি আমি জানি না? যদি লাইফ গার্ড সাঁতার না জানতো তাহলে ও লাইফ গার্ড হইতে পারতো না। পারতো? তাহলে ওর এখানে এই কমার পরে কি ওর থাকার কথা নাকি আমার থাকার কথা? আমার থাকার কথা। এটা বুঝি নাই কে সেটা বলো। অনেকেই বুঝি নাই। করতে দিলে না পারলে কিন্তু 5বার কান ধরে উদ্বাস করবো, নাহলে ক্লাস থেকে বের করে দেবো। ওই যে বক্সের থেকে কয়েকটা দেখি, তাহলেই বুঝতে পারবো। এই চলে যাওয়া হইলো গে বক্সের প্রথমটাই দেখো, ওয়াকিং অ্যালং দ্য বিচ দ্য শিপ ওয়াজ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, শিপ কি হাঁটতেছিল বিচিতে? তাহলে কি এখানে শিপ থাকা উচিত হয়েছে নাকি হয় নাই? তাহলে এখানে কার থাকা উচিত ছিল? দা ম্যানটা না? ইয়েস, দা ম্যান। এটা বুঝো নাই কে? শোনো, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বাক্যের অর্থ বুঝতে হবে। কারণ কি? কারণ তোমাকে বুঝতে হবে অর্থ এইভাবেই যে অর্থ যদি না বুঝো তাহলে বুঝতে পারবা না যে এটা হলো এটার মডিফায়ার হিসেবে কাজ করছে। মডিফায়ার মানে কি? বাড়তি তথ্য। তাহলে বাড়তি তথ্য কার সম্পর্কে দেওয়া হচ্ছে সেটা যদি না জানো তোমার পক্ষে জানা সম্ভব না। তারপরে দেখো পাস্ট পার্টিসিপল দিয়েও শুরু হইতে পারে। বেসড অন দিস স্টাডি, এই স্টাডির উপর ভিত্তি করে। দা সায়েন্টিস্ট, আচ্ছা এই স্টাডির উপর ভিত্তি করে দেখি কি করছে, সায়েন্টিস্ট কুড মেক সেভারাল কনক্লুশন। আচ্ছা এই বেসড অন দা স্টাডি, স্টাডির উপরে কি সায়েন্টিস্ট বেস করছে না কনক্লুশনটা বেস করছে? কনক্লুশনটা। কেন? কারণ তুমি বলো স্টাডির উপরে নির্ভর করে কোনটা আসছে, মানুষ সায়েন্টিস্ট আসছে নাকি কনক্লুশন আসছে? কনক্লুশন আসছে। তাহলে এখানে কাজ থাকার কথা ছিল কমার পরে কনক্লুশনে। দেখো কনক্লুশনটা যেখানে সামনে নিয়ে আসছে সেটা হয়েছে। বলো বুঝো নাই কে? অনেকেই বুঝো নাই কিন্তু, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, এইটাই একটু ঝামেলা। হ্যাঁ, অর্থের জন্যই ঝামেলা, অর্থের জন্যই ঝামেলা। আর হলে গিয়ে কমন সেন্সকে কাজে লাগাইতে হবে। আরগুলো পারাই যাবে, যেমন হলো হোয়াইলিং পিলিং অনিয়ন। বলছে যে আরগুলা দরকার নাই, আরগুলা পারবা। পারবা বলতে হলে গিয়ে এইটার উপর ভিত্তি করে সবগুলো হবে, কিন্তু সমস্যা একটাই, অর্থ। অর্থ যে পর্যন্ত না বুঝবা সেই পর্যন্ত তোমার পক্ষে এটা পারা কোনোদিন নয়
সম্ভব না। এটার কিন্তু নিয়ম ওইটুকুই, নিয়ম আমি যেটুকু বলছি ওইটুকুই, নিয়ম আর কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে অর্থ না বোঝা পর্যন্ত তোমার পক্ষে এটা পারা সম্ভব না, তুমি ধরতেই পারবা না যে এটাই যে এই অধ্যায়ের প্রশ্ন, ধরতেই পারবা না। কিন্তু একটা কাজ করলে ধরতে পারবা, সেটা হচ্ছে আমি যখন বলছিলাম না শেষের দিকে যে একটা ক্লাস নিব তোমাদের আইডেন্টিফিকেশন অফ কোশ্চেন দিয়ে, হ্যাঁ ওই ক্লাসটা যখন করবা তখন হইলে গিয়ে তোমার এই যে এটা হবে, তুমি ধরতে পারবা, তখন যে কোনোটা ধরতে পারবা, প্রবলেম নাই। বুঝতে পারছো? যে কোনোটা, কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতেছে, কখন কোন মাথার মধ্যে কোন নিয়ম নিতে হবে সেটা বুঝাবো। বুঝতে পারছি? আচ্ছা, এই যে আমি তোমাদের বলি না যে এখনই তোমাদের আমি ইচ্ছা করলে বুঝাইতে পারবো না আইডেন্টিফিকেশন অফ কোশ্চেন, কারণ কি? কারণ সবগুলা গ্রামার শেষ করে এক, আর দুই হলে গিয়ে আইডেন্টিফিকেশন অফ কোশ্চেনের ক্ষেত্রে তুমি যখন ধরবা কোশ্চেনকে যে এটা কোন অধ্যায়ের প্রশ্ন, সবার আগে এক নাম্বারে দেখতে হয় বাক্যটা কি মডিফায়ারের দিক থেকে ঠিক আছে নাকি নাই। বুঝা গেছে কথাটা? মানে এক নাম্বার মাথার মধ্যে আনতে হবে লেগে মডিফায়ারের নিয়ম, তারপরে অন্যগুলা। বুঝা গেছে? তাহলে এই অধ্যায় যদি না করতা, আমি এক নাম্বার নিয়ম তোমাকে যতই বুঝাই লাভ হইতো? এই জন্য সবার আগে দরকার হইল এই নিয়মটা মাথায় রাখা। ক্লিয়ার সবাই? এটা তারপরে বাসায় যে তোমাদের দেখতে হবে। দেখো তোমরা একটুতেই খালি বলো যে আজকে অসুস্থ দেখে ক্লাস করব না, আজকে অসুস্থ দেখে ক্লাস করব না। দেখো যারা যারা এখন পর্যন্ত অসুস্থতার কারণে ক্লাস বাদ দিছো, আমার বিশ্বাস যে কেউ এতটুকু অসুস্থ ছিল না আমি আজকে যতটা অসুস্থ। আমি কিন্তু কালকে বিছানার থেকে উঠতে পারিনি, এরকম অসুস্থ ছিলাম। তোমরা চিন্তা করে দেখো অসুস্থতার কারণে যে যে বাদ দিছো এখন পর্যন্ত এতটুকু অসুস্থ ছিল নাকি? তাও কিন্তু তোমরা কোনোদিনও ক্লাসে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেও না, তোমরা এসে চুপচাপ বসে থাক, ক্লাস করে চলে যাও। আর আমাকে ক্লাস নিতে হচ্ছে, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতে হইতেছে। দেখো আমি কিন্তু কথা বলতে পারতেছি না, আমার ভাঙা ভাঙা মনে হইতেছে ইগুলা শব্দগুলা, তারপরে কিন্তু আমি ক্লাস নিতেছি। তাহলে তোমরা যে ক্লাস বাদ দাও, চিন্তা ভাবনা করে বাদ দিও, যে একটু এক্সকিউজ দিয়ে যে ক্লাসটা বাদ দাও, আসলে কি ক্লাস বাদ দেওয়া উচিত নাকি না? আচ্ছা, আমরা চলে যাই টেন্সের ক্ষেত্রে। 13 পেজে যাও সবাই। এইখানে টেন্সের কোনো নিয়ম কানুন কিচ্ছু দেওয়া নাই। এক মিনিট আসতেছি। আমি দুইটা কথা আগে বলি, সেটা হচ্ছে তোমাদের একটা ছিল চ্যাপ্টার ছিল রাইট ফর্ম অফ ভার্ব, মনে আছে? ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার ছিল রাইট ফর্ম অফ ভার্ব,
সেখানে তোমরা রাইট ফর্ম ভার্ব করতা, বাট পারতা না। কেউ কেউ আমাকে প্রশ্ন করছে এটাই যে শূন্য স্থানের পরে একটা ভার্ব দেওয়া আছে, ধর গো, গো থেকে ওইটাকে ওয়েন্ট করে বসাইতে হয়েছে, এটা অনেকেই পারে, বলছে যে এটা পারি ভাইয়া। ইজ গোয়িং করে বসাইতে হয়েছে, অনেকে বলছে ভাই এটা এটা বুঝিনি, ইজ আবার আসলো কোথা থেকে, আবার গোয়িং আইএনজি বসাইলাম, এটা কেন? শুধু আইএনজি বসাইতে পারতাম, কিন্তু ইজ কে জানতে হবে, এটা বুঝলাম কেমনে? অনেকে আমাকে জিজ্ঞেস করছে, এটা বুঝিনি। আচ্ছা, আবার অনেকেই জিজ্ঞেস বলছে যে হ্যাভ গন আসছে, অনেকেই বুঝে নাই যে হ্যাভ আসলো কোথা থেকে, ঝামেলা না? বা কিসের উপর ভিত্তি করে? তুমি কি জানো যে সবকিছুই সঠিক করার সময় কোনো না কোনো কিছুকে বেস ধরে তারপর সঠিক করতে হয়? তার প্রমাণ দেখবা। নদী কই ছিলে কয়দিন? তোমার বাসা কোথায়? না না, এখানে টাঙ্গাইলে কোথায়? সবাই থাকো না একাই থাকো? ও, কোন হোস্টেল? কোন পাশে? এই যে এটাই আমি শুনতেছিলাম, এটা একটা উদাহরণ ছিল। ওরা যেটা ধরছি সেটা হচ্ছে, ও কিন্তু বলতে পারতো কেন আমগো ছাত্রীনিবাস, ওটাই তো, ওটাই আমগো ছাত্রীনিবাস, পারতো না? কিন্তু কি বলছে, ওই যে একটা দোকান আছে না, দোকানের পাশে, তার মানে কি দোকানকে একটা ভিত্তি ধরে তারপরে আমার চিনাইছে। কথা কি বুঝছো? ঠিক এইভাবে প্রতিটা বাক্য সঠিক করতে কোনো না কোনো একটা ভিত্তি ধরতে হয়। বাট তোমাদেরকে এই ভিত্তি না শিখাই সরাসরি শিখাইছে যে এগুলা লিখবি, এগুলা লিখবি, এগুলা লিখবি, এগুলা লিখবি। একটা জিবা একটা ভিত্তিতে বুঝাই। ধরো অলওয়েজ আছে, অলওয়েজ কোন বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ একটা ভিত্তি, অলওয়েজ একটা কি ভিত্তি। এই অলওয়েজ ভিত্তির উপর নির্ভর করে তোমাকে যে ভার্বটা দেওয়া আছে, এই যে গো ভার্বটা, এই গো ভার্বটাকে সবসময় বি1 এ রাখতে হবে। কিসে রাখতে হবে? বি1 এ। যদি বাক্যের সাবজেক্টটা তোমার হইলো গিয়া হি হইতো, তাহলে গোটা হয়ে যেত কি গোস, কারণ তখন হির ক্ষেত্রে বি1 কি গোস। আর যদি দে হইতো দে, তাহলে কি হইতো গো। যাই হোক না কেন কোন কোন ফর্মে থাকতো? বি1। কিসের উপর ভিত্তি করে? অলওয়েজ এর উপর। বুঝছি নাকি বুঝি নেই? কে কি বুঝি নেই বলো? বলছি অলওয়েজ একটা ভিত্তি, এই ভিত্তির উপর ভিত্তি করে, এইটার উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে, এখানে ভার্বটা কি হবে সেটা বসাইতে হবে। তাহলে কি এটা একটা ভিত্তি না? যেমন অলরেডি একটা ভিত্তি, অলরেডি, অলরেডি কোনো বাক্যে থাকলে যে ভার্বটা দেওয়া থাকবে সেটার সাথে হ্যাভ অথবা হ্যাজ বসায় তারপরে ভিত্তি করতে হবে। তাহলে এটাকে একটা ভিত্তি না? এই ভিত্তিগুলা তোমরা চিন্তা না দেখে কিন্তু এগুলা পারো না। আর এই ভিত্তিগুলা দেখো, দেখো এখানে এই অলওয়েজটা একটা টেন্স বানাইছিল, সেই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বি1 কোন টেন্সে থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? হ্যাঁ। আবার দেখো অলরেডি একটা টেন্স বানাইছিল, এটার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ভিত্তিগুলা কি টেন্স বানাইতেছে না? এর জন্য এই ভিত্তিগুলোর নাম বলা হয় হলো গিয়া টেন্স মেকার। কি বলা হয়? টেন্স মেকার। দেখো টেন্স মেকার তোমাদের পড়ানো হয় না কখনো, পড়াইছে? এর জন্যই আজকে এই প্রবলেমটা হয়েছে। তো আজকে হলো আমরা টেন্স পড়বো, টেন্সের মধ্যে শর্ত দিয়া দিয়া পড়বো, আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে টেন্স মেকার। তাহলে জীবনে কোনো টেন্স ভুলবা না। যাদের ছোটবেলার থেকে এখন পর্যন্ত টেন্স নিয়ে প্রবলেম আছে তাদের জন্য আজকে ক্লাস মনে করো। হ্যাঁ, যারা কোনোদিনও টেন্স বুঝো নাই, অনেক বোঝার চেষ্টা করছে বুঝো নাই, তাদের জন্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলোর কথা বললাম না। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, এগুলোর কথা হবে শুধু। এক নম্বরে থাকে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আধুনিক নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল। বুঝছি নাকি বুঝি নাই? কে কি বুঝি নাই বলো? এই প্রেজেন্ট সিম্পল টেন্সের শর্ত হচ্ছে মাত্র একটি। কয়টি? একটি। কি শর্ত? সেটা হচ্ছে বাক্যে যে ভার্বটা থাকবে সেটা হবে সবসময় বি1। কোন কোন ফর্মে হবে? হ্যাঁ, বি1 এ হবে। আর কোনো ফর্মে বসাইলে হবে না। মোট ফর্ম কয়টা মনে আছে আমাদের? ভি0, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। বুঝছি নাকি বুঝলি? সেখান থেকে শুধুমাত্র কোনটা হবে? বি1। আর কোনো শর্তই নেই, মাত্র একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত। সেই শর্তটার নাম কি? বি1 থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝবো কিভাবে যে এই বাক্যটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে, অন্য কোনো টেন্সে করা যাবে না? এটা বুঝবো কেমনে?
হ্যাঁ, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া এই বাক্য অন্য কোনো টেন্সে করা যাবে না, এটা বুঝবো কিভাবে? দেখো, এটা বোঝার জন্য আমাদের কিছু টেন্স মেকার লাগবে। কি লাগবে? টেন্স মেকার। এই টেন্স মেকার গুলো তোমরা ওই যে এখানে জায়গা আছে না, প্রতিটা টেন্স লিখাই, ওখানে একটু লিখে নাও, আমি বলে দিই। দেখো, প্রতিটা টেন্সের পাশেই জায়গা আছে, এদিক সেদিক করে লিখতে পারবা। দেখো, অলওয়েজ, অফেন, রেগুলারলি, sometimes, usually, generally, লিখছো জেনারেলি, occasionally, রেগুলারলি বলছিলাম, ডেইলি, এভরিডে ইত্যাদি। মানে যে ওয়ার্ডগুলো দ্বারা সচরাচর বোঝাইতেছে। দেখো, আমি তো আরেকবার বলতে পারবো না, কারণ আমি তো মুখস্থ বলছিলাম এলোমেলো করে, চেষ্টা করি তাও। আমি একদিক থেকে বলি, দেখো মিলে নাকি আমার সাথে। অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি লিখছো, এভরিডে লিখছো, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি লিখছো, নর্মালিটা লেখো। ডেইলি, এই কটাই, এই কটা। এরপরে ইত্যাদি লিখে রাখো, যদি একটা বাড়তি কোনো সময় আসবে না, এই কটার বাইরে কোনোদিনও আসবে না। তারপরে লিখে রাখো ইত্যাদি। এগুলোর নাম কি? টেন্স মেকার। এইগুলা কোন টেন্স বানাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্স বানাইতে পারবে না। বুঝছি নাকি বুঝি নাই? এটা কোন টেন্স বানাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্য কোনো টেন্স বানাইতে পারবে? তাহলে বাক্যের মধ্যে যদি কখনো এই ওয়ার্ডগুলো থাকে, সেই বাক্যটাকে আমরা কোন টেন্স করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত কয়টা? একটা। সেই বাক্যের ভার্বটা কোন ফর্মে হইতে হবে? V1। এটা বুঝি নেই কে কে প্লিজ বলো। এইটা বুঝি নেই কে কে একটু বলো। প্রবলেম আছে কারো? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা চলে যাব পরের টেন্সে। পরের টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আধুনিক নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আধুনিক নাম কি? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। হ্যাঁ, প্রোগ্রেসিভ। দেখছো, শর্ত কয়টা বলছি? দুইটা। শর্ত কয়টা? দুইটা। এই দুইটা শর্ত না মানলে কোনোদিনও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা যাবে না। বুঝছি নাকি বুঝি নাই কথাটা? যদি এই দুইটার থেকে একটা শর্ত মানে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। কি কি সেই শর্তগুলো দেখি। এক নাম্বার শর্তই হচ্ছে এম, ইজ, আর থাকতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। বুঝছি নাকি বুঝি নেই? দুইটা একত্রে বাক্যে থাকলে তার নাম কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুইটা একত্রে না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে নাকি যাবে না? যাবে না। বুঝছি নাকি বুঝি নেই? কার কার প্রবলেম আছে বলো। কি বলছি? এম, ইজ, আর থাকতে হবে, আর ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। দুইটা একসাথে থাকলে একমাত্র কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অন্যথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারবে না। ধরো যে কোনো একটা শর্ত রইল, একটা, শুধু এম, ইজ, আর রইল, অথবা শুধু আইএনজি রইল, তাহলে ওটা কোন টেন্স হবে? স্টার দাও, লেখো। যে কোনো একটি শর্ত মানলে, যে কোনো একটি শর্ত মানলে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যে কোনো একটি শর্ত মানলে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে।
যে কোনো একটি শর্ত মানলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকেই কিন্তু বুঝিনি এখনো। হ্যাঁ বলো, কি হয়ে যায়? প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব লাগে না, বাক্যে মাত্র একটা ভার্বই লাগে। যদি প্রশ্ন করতে চাও সেই ক্ষেত্রে তোমার হলে কি লাগবে? সাহায্যকারী ভার্ব লাগবে। ডু ডিড ডাজ লাগবে। তাও ডু ডিড ডাজ না, বলতে হবে ডু এবং ডাজ। ডিড তো আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। ইয়েস, ওইটা। আর দেখো, যখন এটা এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে তখন বাক্যে কয়টা ভার্ব থাকবে? একটাই। এম ইজ আর যখন কারো সাথে বসবে তখন অক্সিলারি, যখন নিজে একাই বসবে তখন কিসে? প্রিন্সিপাল ভার্ব। কাহিনী আছে, কাহিনী হলো যে প্রিন্সিপাল ভার্ব না, আরেকটা নাম আছে এটা। দেখো আমি বলি, আই এম এ টিচার। বাক্যে কয়টা শর্ত মানছে? একটা শর্ত মানছে না? একটা শর্ত মানছে দেখাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্যে ভার্ব কয়টা আছে? একটা ভার্ব থাকলে এটা কি মেইন ভার্ব না বাক্যের? হ্যাঁ, এইটাই বাক্যের মেইন ভার্ব। বুঝো কিন্তু, এটাই বাক্যের মেইন ভার্ব। তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, তাই না? আচ্ছা, এই যে ভার্ব, ভার্বকে ভাগ করলে এরকম আসে ফাইনাইট, নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্ব আবার হলো গিয়ে দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হলো বাঙালিদের নিয়মে, কিন্তু ইংরেজি বইতে তিন প্রকার দেওয়া আছে। আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মনে আছে আমাদের লিঙ্কিং ভার্ব পড়ছিলাম? দেখো এই ভার্বটা কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এক ধরনের কি তাহলে হলো? ফাইনাইট ভার্ব হলো না? ফাইনাইট ভার্বের মধ্যে আবার কাহিনী আছে। ফাইনাইট ভার্ব আবার হলো দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হলো গিয়া অক্সিলারি। দেখো অক্সিলারি ভার্বের মধ্যে কত আছে? তিনটা আসছে না? সরি, ফাইনাইট ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে কয়টা আসছে? তিনটা আসছে না? সেটার মধ্যে একটা কি আসছে? লিঙ্কিং ভার্ব। তাহলে এই দেখো বাক্যের মধ্যে এটা একটা ভার্ব আছে, তার মানে কি মেইন ভার্ব। আর এটা মেইন ভার্ব কোন ধরনের মেইন ভার্ব? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ না লিঙ্কিং? লিঙ্কিং ভার্ব। বুঝলাম কিভাবে? দেখো আই সমান সমান টিচার বলা যায়, বুঝা গেছে? এটা হলো কি এখানে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের ধরনের কি? ফাইনাইট ভার্ব। তার মানে একটা প্রিন্সিপাল ভার্ব। এটা এক ধরনের কি? প্রিন্সিপাল ভার্ব। অত জটিল দরকার নাই, শুধু এইটুকু জেনে রাখো যে এখান থেকে একটা শর্ত যদি মানে তার নাম কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছি নাকি বুঝিনি? তোমরা কি জানো যে সকল অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না তাদের কখনোই কন্টিনিউয়াস করা যায় না? যেমন ফিলিংস, এটা কি নিয়ন্ত্রণ করতে পারো তুমি? তোমার ফিলিংস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না? এর জন্য এটা কখনোই কি হবে না বলো তো? কন্টিনিউয়াস করা যাবে না। বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা, সি, দেখা, দেখাকে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না, জানো কি এটা? এর জন্য এটা কি বলতো? এটা কন্টিনিউয়াস করা যাবে না। তার মানে সি ভার্বটা কোনোদিন কন্টিনিউয়াস করা যাবে নাকি যাবে না? কিন্তু অনেক সময় বাক্যের মধ্যে দেখি সি, কেন সিং হইলো কেন? হ্যাঁ, তাহলে ঝামেলা একটা হয়ে গেল না? একটু বোঝার চেষ্টা করো। সিং ভার্বকে, সি ভার্বকে কন্টিনিউয়াস করা যায় না কেন? কারণ সি ভার্বকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। এখানে লিখি, মানে দেখা যাবে, এখানে লিখি। সি অর্থ কি? ওয়াচ অর্থ কি? লুক এট অর্থ দেখা। সি অর্থ দেখা হচ্ছে এই যে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের দিকে তাকাইতেছি, এটা তোমাদের আমার দেখার ইচ্ছা আছে, এটা দেখতেছি, কিন্তু আমি দেখো পিছনে যে জিনিসপত্র আছে এগুলো দেখতে হইতেছে, দেখতে হইতেছে না? ইচ্ছা থাকুক আর না থাকুক, এরকম ইচ্ছা থাকুক না থাকুক দেখতে হবে, সেটা হলো সি। নিজের ইচ্ছায় কোনো কিছু দেখলে সেটা হয় ওয়াচ। এর জন্য তোমরা বলো আই এম ওয়াচিং দ্য মুভি, আই এম ওয়াচিং দ্য মুভি। তার মানে কি মুভিটা তুমি নিজের ইচ্ছায় দেখো, তাই হয় না? কিন্তু রাস্তায় যাইতেছো, আশেপাশের গাড়ি বাড়ি সবকিছু দেখতেছো, এটা কি? সি। বুঝছি নাকি বুঝি নাই? আর লুক এট হচ্ছে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখা। এর জন্য স্যাররা কিন্তু বলে কি লুক এট দা বোর্ড। তার মানে কি অন্যদিকে তাকানো যাবে না, শুধুমাত্র এইদিকে তাকাইতে হবে মনোযোগ সহকারে। ক্লিয়ার? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এইটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারো নাই তুমি, এই দুটাকে নিয়ন্ত্রণ করতে পারছো। তার মানে এই জন্যই কিন্তু আই এম ওয়াচিং হয়, দেখো ওয়াচিং দা মুভি আইন যোগ করা যায়, কিন্তু এটার সাথে কখনোই কি হবে না? আইন যোগ করা যাবে না, কারণ কি এটা নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু বাক্যের মধ্যে অনেক সময় দেখি সিং,
আসলে কি দেখো সিং কি বাইরের সাথে আইএনজি, এখানে কি এম ইজ আর ওয়াজ আর দিছি, দেইনি, শুধু একটা তো হইতেই পারে, শুধু একটা হলে কি কন্টিনিউয়াস হয়? শুধু একটা শর্ত মানলে সেটা কি কন্টিনিউয়াস হয়? হয় না। তাহলে এখানে কন্টিনিউয়াস হয় নাই। কিন্তু এখানে তোমার যে এম ইজ আর দিতাম তাহলে কি কন্টিনিউয়াস হতো? কিন্তু ওই অনুযায়ী সিং কি কন্টিনিউয়াস করা যায় না। এর জন্য এর পূর্বে কখনো এম ইজ আর বসানো যাবে না, কিন্তু আইএনজি সবসময় বসানো যাবে। বুঝা গেছে? যেমন সিং দা বার্ড, পাখিটি দেখার পর বা পাখিটি দেখে, দেখো এখানে কিন্তু সিং দা বার্ড বলছি, আমি বলছি না কিন্তু আই এম সিং দা বার্ড, হয়েছে? তাই বলছি কি না, কারণ হচ্ছে কন্টিনিউয়াস করি নাই, খালি আইএনজি যোগ করছি। আইএনজি যোগ করা মানে কি কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস হতে হলে কয়টা শর্ত? দুইটা। কি কি? এম ইজ আর থাকতে হবে আর কি ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এখন বুঝছি নাকি বুঝিনি? তার মানে আইএনজি থাকলে তাকে কন্টিনিউয়াস বলা যাবে না। ক্লিয়ার সবাই? এটাই অনেকেই প্রবলেম করো যে আইএনজি থাকা মানেই মনে করো কন্টিনিউয়াস। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে এটা কি টেন্স মেকার লাগবে না? কি দেখে বুঝবো যে এটাই হলো ওই টেন্স? দেখো তাহলে নাও, নাও NOW, নাও, রাইট নাও, নাও রাইট নাও, দেখছো? at this time, now, right now, at this time, at this time, at this moment, today, today মানে আজ, এটাই থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরা বাক্যের জন্য কি হইলো এখন তাহলে বলো তো? টেন্স মেকার হয়ে গেল। কোন টেন্সের মেকার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছি নাকি বুঝিনি? তারপরটা লেখো। তারপরে চলে যাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শর্ত লাগবে আগের মতো আবার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শর্ত হচ্ছে হলো গিয়া দুইটা। কয়টা? দুইটা। কেউ যদি অ্যান্সার বলে দাও একজন আরেকজনকে, তাহলে আমি ক্লাস থেকে চলে যাব। ঠিক আছে? যারা ধরবো শুধু সেই বলতে পারবা, অন্য কেউ বললে আমি ক্লাস থেকে চলে যাব। কারণ হচ্ছে তোমরা, আমি যারা ধরছি তারা শেখানোর জন্য ধরছি, তোমরা পাশ থেকে বলে দেওয়ার জন্য আমি বলি নাই তো। বোঝা গেছে আমার কথা? তুমি বলো তো ভাই এটা কোন টেন্সে আছে? আচ্ছা বসো। নাজমুল তুমি বলো এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ হ্যাজ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে? হ্যাঁ। আচ্ছা বসো, তুমি বলো, তোমরা দুজনই বলবা একজন একজন করে। পেছনের তুমি, হ্যাভ হ্যাজ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে? তাহলে আচ্ছা বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বলো কোন টেন্স তুমি। এটা কমন সেন্স, বুঝছো? তোমরা হলো কে শোনো, তোমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে কত সময় এটা করো জানো? হ্যাঁ, যে কে 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 কেন তোমার দাঁড়ানোর ইচ্ছা নাই এর জন্য। জানো তোমরা এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট বুঝো? বসো, এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট বুঝো? এক্সট্রোভার্ট হচ্ছে সেই জিনিস যারা হলো গিয়া নিজেদেরকে প্রকাশ করতে চায়, তারা হচ্ছে এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্ট হচ্ছে যারা নিজেদেরকে প্রকাশ করতে চায় না। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে এক্সট্রোভার্ট হইতে হবে, ইন্ট্রোভার্ট মানুষকে কেউ পছন্দ করে না। তার প্রমাণ দেখবা, তোমার বাসায় 10টা ফ্রেন্ড আছে, তোমার 10টা, সেখান থেকে একটা ফ্রেন্ডের কথাই তোমার বাবা মা সারা জীবন বলবো যে ও আর আহে নাকি রে। কেন? যে তোমার বাবা মাকে সালাম দিছে বারবার, আঙ্কেল আন্টি, উফ আপনাকে বাড়িতে এতে খুব ভালো লাগছে, ইন্না তো জীবনে খাইনি আমি, হাই হাই ইন্না কোন থেকে নিয়েছেন। হ্যাঁ, অথচ দেখো এত ভালো জিনিস খাও, ইল্লা কি আল্লাহ ডিম নাকি মিষ্টি বুঝতেছি না তো, এত সুন্দর সুন্দর ডিম আপনাকে পুরা মিষ্টির মতো যেমন দিচ্ছে, এরা মাসে না কিছু বললাম। হ্যাঁ, হুদাই কথা কয়। এই যে এগুলারে মনে রাখবো সারা জীবন, সারা জীবন মনে রাখবো। অথচ ওর থেকে বেশি উপকার করছে, বেশি কাজ করছে, চুপচাপ করছে, ওর কথা মনে নেই।
তোমার মাকে তোমার চিনাইতে হবে যে আমার যদি 10টা ফ্রেন্ড ছিল ওইখান থেকে ওই যে একটা বলা ছিল ওই পাশে বসে ছিল কোনটা রে, আর যদি খালি বলো যে ওই যে বেশি কথা কইলো ওইটা চিনছি তো, কথা বুঝছেন নাকি? এটা হলো এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট। এই যে ইউনিভার্সিটিতে উঠবা, স্যারদের কাছে 70 নাম্বার লিখিত আর 30 নাম্বার কিন্তু স্যারদের হাতে, জানো কি তোমরা? এই 70 নাম্বারের মধ্যে 30 নাম্বার, সরি 30 নাম্বারের মধ্যে 30 আবার 3টা ভাগ আছে। একটা হলো গিয়া ক্লাস টেস্টে 10, ক্লাসে প্রেজেন্ট থাকবা যে উপস্থিত এর জন্য 10, 5 নাম্বার প্রেজেন্টেশন, 5 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে কত হলো? 30 হয়েছে না? হ্যাঁ। 30 এর মধ্যে কেউ দেখবা 29 পাইছে, কেউ দেখবা 30 এর মধ্যে 12 পাইছে। যে 29 পাইছে ওর জন্য A+ পাওয়া সহজ হয়ে যাবে, কারণ কি এখানে 29 নাম্বার আগে আছে, এখানে মাত্র লাগতেছে কত 50 51, তাহলে হবে। আর যে 12 পাইছে ওর A+ ওঠা সম্ভব, কারণ কি এখান থেকে 68 যদি পায় তাহলে A+ পাইতে পারবে, তাই না? 70 এর মধ্যে লিখে 68 পাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না, বিপদ না। তাহলে এই যে এই 30 নাম্বার কিভাবে উঠাইতে হবে? এই 30 নাম্বার কিন্তু স্যাররা যারে মনে করবে দিবে তারাই দিবে, যারে মনে করে দিবে না তারাই দিবে না। এখানে 2টা শর্ত মানতে হবে তোমাকে। এক হইলো কথা বলতে হবে স্যারদের সাথে, কিন্তু অতিরিক্ত কথা বলা যাবে না, স্যারদের উপরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, তোমাদের মধ্যে এটাও আছে, স্যার উপরে হুদাই হুদাই এটার পরে এটার পরে এটা। তোমরা কি জানো এই যেগুলো পাবলিক ইউনিভার্সিটিতে এগুলোর জন্য যা পড়াবে স্যাররা তাই পরীক্ষা দিবে, সিস্টেম জানো না? যেমন তোমাদের প্রশ্ন কি হয় এখন বর্তমানে, ইন্টারমিডিয়েটে কি করছো তোমরা? পড়ছো বোর্ডের থেকে প্রশ্ন করছে তাই করছো। যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো তাহলে এই সিস্টেম, তোমরা পড়বা প্রশ্ন করবে বোর্ড থেকে, ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একটা ইউনিভার্সিটির নাম, তোমরা কি জানো? গাজীপুরে একটা ইউনিভার্সিটির নাম হলো কি ন্যাশনাল ইউনিভার্সিটি, ওইটার আন্ডারে হইলো কি এতগুলা ক্যাম্পাস মনে করো। ন্যাশনাল যেরকম তোমার হইলো গিয়া নর্থ সাউথ ইউনিভার্সিটি ধরো, বা নর্থ সাউথ মনে এই নাই শাখা নাই, ধরো হইলো তোমার ডেফোডিল ইউনিভার্সিটি, ধরো এটা 2টা শাখা আছে, উত্তরাতে আর একটা আছে মতিঝিলে, বুঝছো? তাহলে ইউনিভার্সিটি কোনটা? একটাই তো। এটা ক্যাম্পাস কয়টা? 2টা। এরকম ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে একটাই, ক্যাম্পাস কতগুলা? এই যতগুলা কলেজ আছে ওটার আন্ডারে সব হচ্ছে এগুলোর ক্যাম্পাস। বুঝা গেছে এখন কথাটা? তাহলে পরীক্ষা প্রশ্ন করবে কে? ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে বোর্ড থেকে প্রশ্ন করবে, আর পড়াবে কে? তোমার স্যাররা। মিলবে প্রশ্ন? নাই মিলতে পারে। কিন্তু দেখো এখানে কি মজাটা, পাবলিক ইউনিভার্সিটিতে তোমার ডিপার্টমেন্টে যে স্যার থাকবে পড়াবে, সেই স্যার, ধরো তোমাদের 20টা অধ্যায় আছে, সেখান থেকে এই স্যার পড়াইলো 15টা প্রশ্ন, এই 15টার থেকে হবে 7 সেট প্রশ্ন বা 8 সেট প্রশ্ন থাকে, সেখান থেকে অ্যান্সার করতে হয় 5 সেট। ধরো 8 সেট থেকে 5 সেট অ্যান্সার করতে হবে, 3 সেট কিন্তু বাদ দিতে পারতেছো। ওই যে 15টা অধ্যায় যে পড়াইছে আর যে 5টা আছে ওইখান থেকে যে একটা আসেও তাও তো তোমার কোনো প্রবলেম নাই, কারণ তুমি 3টা বাদ দিতে পারতেছো। বুঝছো? প্রশ্ন কিভাবে হয় সেটা বলি। তোমার স্যারের নাম ধরো এ স্যার একটা প্রশ্ন করবে, এই যে প্রশ্ন দিল, বুঝা গেছে? আচ্ছা, এই প্রশ্ন এই একই সাবজেক্ট, ধরো ইংলিশ, এমনি বোঝানোর জন্য বলতেছি, ইংলিশ সাবজেক্ট প্রশ্ন করার জন্য ঢাকা ইউনিভার্সিটির, এটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, বা রাজশাহী ইউনিভার্সিটি একটা স্যারের বলবে আপনি একটা ইংলিশ প্রশ্ন দেন, কোন ইয়ারের? ফার্স্ট ইয়ারের অমুক ব্যাচের, বিবিএ ফার্স্ট ইয়ারের একটা ইংলিশ প্রশ্ন আপনি আমাকে দিবেন। ওই ডিপার্টমেন্টে যে ইংলিশ টিচার আছে তারে বলছে, তার নাম ধরো বি, সে একটা প্রশ্ন পাঠাইলো। কটা প্রশ্ন হয়েছে? 2টা। তোমার স্যার পড়াইছে, জানে যে কি পড়াইছে, এর জন্য প্রশ্ন করবে সে তার মতো। আর এই স্যার প্রশ্ন করবে হলো গিয়া সিলেবাস আছে না তোমাদের, সিলেবাস অনুযায়ী। সিলেবাসে তোমার স্যার পড়াইছে তোমাকে 15টা অধ্যায়, 5টা অধ্যায় বাদ দিছে না, এই স্যার তো আর জানে না যে 5টা অধ্যায় বাদ দিছে, জানে? উনি তো 5টা অধ্যায় সহই করবে। আচ্ছা, তাহলে প্রশ্ন কোনটা আসলে, এইটা নাকি এটা? কোনোটাই না, এখনো তো কোনোটাই না। আচ্ছা, এখন হলো গিয়া যাবে এই 2টা প্রশ্ন সির কাছে, সির নাম হলো মডারেটর। মডারেটরের কাজ কি? এই প্রশ্নের থেকে কিছু অংশ অথবা এই প্রশ্নের থেকে কিছু অংশ মিলা নতুন একটা প্রশ্ন বানাবে, অথবা এমন করতে পারে যে এর প্রশ্ন পুরাটাই রেখে দিছে, অথবা বি এর প্রশ্ন পুরাটাই রেখে দিছে, অথবা কারো প্রশ্নই ভালো লাগে না এই নতুন করে একটা প্রশ্ন করছে। বুঝা গেছে? মানে মডারেটর মানে কি? সমন্বয়ক, তার কাজই হচ্ছে সমন্বয় করা। কিন্তু এই ক্ষেত্রে কি করে মডারেটর? ধরো 7-8 সেট যদি প্রশ্ন হয়, 8 সেটের মধ্যে 5 সেট কমপক্ষে এখান থেকে রাখবে, 5 সেট, আর 3 সেট রাখবে এখান থেকে।
বুঝা গেছে এই কথাটা? 5 সেট এখান থেকে আর 3 সেট এখান থেকে, কয় সেট হলো? 8 সেট হয়েছে না? হ্যাঁ, সবসময় নিজেদের সারেরটা একটু প্রায়োরিটি বেশি পাবে। তাহলে 5 সেট যদি হয় তুমি এমনিও 5 সেট অ্যান্সার করতে পারবা, ওই 3 সেট যদি নাও অ্যান্সার করো। আর ওই 3 সেটের মধ্যে 3 সেটই কি ওই যে ওই 5 অধ্যায় থেকে আসবে, যে 5 অধ্যায় করো নাই, তা তো আর না। আর কোনোদিনও 20 অধ্যায় থাকে না, সর্বোচ্চ 11টা অধ্যায় থাকে একটা সেমিস্টারে। একটা বইয়ের 11টা 12টা অধ্যায় সর্বোচ্চ থাকে। তাহলে কি হলো জিনিসটা, বুঝছো কি? হন তাহলে প্রশ্ন কে করলো? তোমাদের স্যারই করছে না? এন্ড তোমার স্যার যদি তোমাকে দাগিয়ে দেয়, বুঝছো, কমন পড়বে নাকি পড়বে না? পড়বে। ইডি হলো কথা। তাহলে স্যারদের সাথে যদি কথা না বলো, বেশি বুঝো, তাহলে আবার সমস্যা আছে। স্যার যেটুকু পড়াইছে ওইটুকু থেকে প্রশ্ন করবে। এখন তুমি হুদাই একটা অধ্যায়ের 10 পেজ আছে, তার মধ্যে 8 পেজ পড়াইছে, 2 পেজ স্যার বাদ দিছে, স্যার দ্বিতীয় অধ্যায় চলে গেছে। তুমি যাই না স্যারের কাছে, স্যার প্রথম অধ্যায় দুইটা পেজ বাদ রইছে, ওই ঝামেলাটা বাজালে না? হ্যাঁ, শিক্ষা তো অনেক বাবা, মানে অতিরিক্ত অতিরিক্ত আছে না তোমার মধ্যে কিছু। হ্যাঁ, খাম খাম করো, এটা করা যাবে না, এটা করলেই ঝামেলা। বুঝা গেছে আমার কথাটা? এই যে করলেই ঝামেলা। আর ওই যে 30 নাম্বার, যখন তুমি বেশি বুঝবা তখন কব ঠিক আছে, হ্যাঁ 30 নাম্বার পাইস তুই, সমস্যা নাই। অনেক আরো কথা চলবে না, ইভেন বিসির কোনো কথা চলবে না। ওই 30 নাম্বারের মধ্যে বিসির কোনো কথা চলবে না। অতএব বুঝ যা শুনে যাই করবা, এই জন্য ব্যবহার ভালো করো এক। আর হইলে ক্লাসের মধ্যে মনে করো ক্লাস স্যার গেছে, এখানে প্রতিটা ক্লাসে আলাদা আলাদা নাম প্রেজেন্ট হবে। কেন? কারণ ওই যে বলছি প্রেজেন্টে 10 নাম্বার আছে, তাহলে তুমি হলো গিয়া ইংলিশ ক্লাসে প্রেজেন্ট নাই, স্যার বুঝবো কেমনে? এই জন্য প্রতি ক্লাসে আলাদা নাম প্রেজেন্ট হবে। স্যার হঠাৎ করে ঢুকে গেছে খালি মার্কেট নিয়ে, প্রেজেন্ট দিবে যে সিট টান নেই, স্যার বললো যে একদিন সিট নিয়ে আসো, কেউ আর উঠতেছে না। যে উঠা যাবে তার জন্য কি স্যার একটা সিম্প্যাথি আসবে না, যে এই ছেলেটার তোর নাম কি? অমুক। ও আচ্ছা ঠিক আছে। এরপরের দিন দিরাই খাসে স্যার বলবে না যে কেউ একজন যাও, কি বলবে? অমুক যাও সিনেমা নিয়ে আসো। কথা সত্যি নাকি তাই বলো? হুম, এই যে এইটা হলে স্যারের নজরে পড়া। বুঝা গেছে এই কথাটা? কটা পর্যন্ত ক্লাস আজকে? 11টা 34, 12টা পর্যন্ত ক্লাস না? সময় আছে, সমস্যা নেই। আমার একটু বেশি আর বেশি পড়া নেই, আমার তো 2-3টা লাইন পড়ানো আছে। তো আমি এমনও হয়েছে রাত 2টার সময় স্যার আমার ফোন দিছে, সিমন 2টা কাঁচামরিচ কিনে নিয়ে আছে। হ্যাঁ, সন্তোষ বাজারে দোকানদারের উঠে কাঁচামরিচ নিয়ে তারপরে স্যারে দিয়েছি। হ্যাঁ, খাবেন। রাত 10টার সময় হঠাৎ করে আমি ঢাকার থেকে ওই দিনে আসছি, 9:30 বাজে, বৃষ্টির দিন, ঠিক আছে। রাত 10টায় কেবল এমন আমি বাসে টোটালি জার্নি করতে পারি না। আমি বাসে জার্নি করলে বমি আসে আমার। আমার টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত যেতে 12 বার বমি হয়। হ্যাঁ, ঢাকার থেকে টাঙ্গাইল আসছি, এরকম অবস্থা, বমি কইরা মাথা ব্যথায় শেষ। কেবলই বাসায় আসছি, বাসায় খাইতে বলছি, আমি না খাইতে পারবো না, কারণ হলে জাল খাবো, আমার তো গলা পুরো ফাইটে গেছে বমি করতে করতে, সম্ভবই না। কেবলই শুভ, আমার কথা হলো যে আমার গোসল দিয়ে ঘুমাইতে হবো, তাহলে সে আমি একটু ভালো লাগবো। কেবলই গোসল টোসল দিয়ে শুমো, মাথাটা বিছানায় দিছি। 10-15 মিনিট হয়েছে, ফোন আসছে, আমাদের ম্যাডাম ফোন দিছে, চেয়ারম্যান ম্যাডাম। শিমুল কই তুমি? সে ম্যাডাম আমি তো টাঙ্গাইলে আছি। কই আমি তো ঢাকায় আছি। আমি কেবল ঢাকা থেকে আসছি। কয় যে আমার তো কালকে সকাল 8টায় একটা মিটিং আছে, আমি এখনো ঢাকায় আছি। শ্যামলীর থেকে আমি বাসে উঠবো, আমাকে নামাই দিবে হইলো গিয়া উত্তরবঙ্গের বাস রাবনা বাইপাসে, ঠিক আছে। তো আমি রাত 2টা বাস যাইতে যেতে 10টার সময় যে রওনা দিই, 1টা 2টা তো বাজবেই ভালোভাবেই, তো 2টা বাজে যাবে। তুমি এই এখন আমি কেমনি আমার বাসা পর্যন্ত যাব? তার বাসা হচ্ছে বের স্ট্যান্ডের ওইদিকে। পরে আমি বললাম যে আমি কি করবো সেটা বলেন। পরে বললো যে তুমি আসতে হবে, তোমাকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে। ঠিক আছে, আমি কি করলাম, বাইক নিয়ে ওই টাইমে বাসার থেকে বেরিয়ে গেলাম, কারণ বেশি রাত হলে আর বাসার থেকে বেরিয়ে দিব না। 10টা বাজে বেরিয়ে গেলাম, বেরিয়ে যায় না একটা অটোওয়ালারে ভাড়া করলাম 12টার দিকে, যে তখন যদি আবার 2টার সময় না পাই অটো, যে মামা তুমি বৈশা থাকবা, তোমার ভাড়া বেশি করে দিন, সমস্যা নেই। ওরা নিয়ে বৈশা থেকে এইরকম বৃষ্টি নামছে। এটা এই ক্লাস আমার সব মিলে 4টা পর্যন্ত। তো তারপরে এইরকম বৃষ্টি নামছে, ওইখানে একটা আছে তেলের পাম্প আছে, দেখছো নাকি রাস্তার এই পাশে, ওইখানে বসে আছি। পরে হইলে ম্যাডাম ঠিক 2টার সময় নামছে বৃষ্টির মধ্যে। নামার পরে তাড়াতাড়ি খালি ম্যাডামকে ওইটার মধ্যে উঠে বাসা পর্যন্ত দিয়ে তারপরে আসছি, ঠিক আছে। সত্যি আমি বেশিরভাগ সময় ক্লাসে যাই না, আমি ক্লাস কোনোদিন মিস দিইনি অবশ্য, ক্লাসে যাই না যাই সবসময় 30-29 মিনিট। হ্যাঁ, কত বড় কত কিছু কইতো।
সত্যি আমিও কইতাম যে রাত 2টার সময় তুই যাস না, গেছিলাম তো আমি। হ্যাঁ, কষ্টটা তো আমি করছি, সত্যি কথা, যা সত্যি তাই। এটা তো স্যারদের হাতে পুরোটাই নাম্বার, স্যারদের সাথে যে ভালো ব্যবহার করবো সেই পাবে। স্যারের বাসায়, স্যার তখন বিয়ে করে নাই, ঠিক আছে, আমাদের যে এখন বর্তমান চেয়ারম্যান এখন ডিন আছে আর কি। তো স্যার বিয়ে করে নাই, তখনও বাসায় রান্না বান্না আমি আর স্যারই করতাম। ঠিক আছে স্যার, কি খাবেন আজকে, মুরগি মাংস খাবেন? স্যার একবেলা রান্না, আমি একবেলা রান্না। খাও। তাহলে এমনও দিন গেছে যে নাই, শেষনি নাই, পাটা নাই, কি দেয় মাংস রান্না করবা, মশলা বাটবা কি দেয়, কুচি কুচি করে কেটে দেয়, তারপরে রান্না করতে। দেখো এই যে এইগুলা যে জিনিসগুলা স্যারের সাথে থাকা, করা, এমনও দিন গেছে আমি দেখছি। আমি, তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন হয় না, স্যার প্রশ্ন করতে অ্যাকাউন্টিং, আমি নিজে বসে থাকছি, স্যার প্রশ্ন করছে, কিন্তু অতটা বিশ্বাস অর্জন করছিলাম দেখি কিন্তু আমার সামনে প্রশ্ন করছে। কোনোদিন কিন্তু প্রশ্ন আমি কাউকে বলিও না, কিন্তু আমি কিন্তু তখনও পড়াইতাম। আমি যে কোচিং এ ক্লাস নিই স্যাররা কিন্তু তখনও জানে। আমার কাছ থেকে বই নিয়ে স্যাররা প্রশ্ন করতো যে শিমুল একটা বই দিও তো। তখন আমার আমার লেখা একটা বই ছিল, ওই বই দিতাম, যে স্যার দিলাম, করেন প্রশ্ন। চিন্তা করছো? তাহলে যত ভালো সম্পর্ক করবা তত ভালো পাবো। কিন্তু কথা হচ্ছে এখানে তুমি স্যারদের থেকে আসলে বেশি বুঝো না, অত বেশি বুঝার একটা ভান করা যাবো না। স্যার যেটুকু বুঝতেছে এইটুকুই তুমি বুঝো, এতটুকু কথা শুধু একটা জিনিস বোঝানোর জন্য বললাম। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর জন্য শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার শর্ত হচ্ছে, বুঝো, এক নাম্বার শর্ত হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে, আর দুই নাম্বার শর্ত হচ্ছে V3 থাকতে হবে। একটা শর্ত যদি থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লিখে রাখো যে যে কোনো একটি শর্ত মানলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লিখছো? আচ্ছা, এটা টেন্স মেকার গুলো লিখে নাও তাহলে। দেখো অলরেডি, ইয়েট, মানে অলরেডি আলাদা, ইয়েট আলাদা। অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও। জাস্ট আলাদা, জাস্ট নাও কিন্তু আলাদা। অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও। লিখছো? রিসেন্টলি, লেটলি। রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলো থাকলে সেই বাক্যটা কোন টেন্সে করতে হবে? ইয়েস। সেখানে যদি গো দেওয়া থাকে ওই বাক্যের মধ্যে, গোটা কি হয়ে যাবে? হ্যাভ গন অথবা হ্যাজ গন। কে কে বুঝি না এটা বলো। এখন কি কিছুটা মাথায় ধরতেছে কেন হ্যাভ হ্যাজ বাড়তি আসে, কখন বাড়তি আসে? ওকে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, এটা কি আসলে আগের দুইটা টেন্সের সমন্বিত রূপ না? আমরা সেটা বলো, আগের দুইটা টেন্সের সমন্বিত রূপ না? তাহলে আগের কন্টিনিউয়াসের শর্ত কটা ছিল? দুইটা। এটা পারফেক্টের শর্ত কটা? দুইটা। তাহলে হিসাব অনুযায়ী এটা শর্ত কটা হইতে হবে? চারটা। দেখি চারটা শর্ত আসলে হয় নাকি। হ্যাঁ, এক নাম্বার শর্ত দেখো যে আগে পারফেক্ট নাম আছে না, তাহলে শর্তগুলো পারফেক্ট থেকে আসবে। পারফেক্টের এক নাম্বার শর্ত কি? হ্যাভ হ্যাজ থাকতে হবে, তাই তো? আচ্ছা, পারফেক্টের দুই নাম্বার শর্ত কি? V3 থাকতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে তো ওর দুইটা শেষ। আসো কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস এক নাম্বার শর্ত কি ছিল? হ্যাঁ, অ্যামিজার থাকতে হবে। আচ্ছা, অ্যামিজারকে একসাথে একটা নামে বলা যায় জানো কি? বি। তাহলে একবার লিখলাম বি নিয়ে। আচ্ছা, দুই নম্বর শর্তে কি ছিল? ভার্বের সাথে আইএনজি। এটুকুই তো ছিল, বোঝার চেষ্টা করো। এখানে আমাদের কি লাগবে? বি ভার্ব লাগবে, আর আমরা বলতেছি কি V3 লাগবে। তাহলে বি ভার্বের V3 বসে একবারে হইতেছে না? বিন, দেখো তো। তাহলে এই বিনের ভিতরে কয়টা শর্ত আছে? দুইটা। এখানে কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? একটা। মোট কয়টা হলো? চারটা। কেন তিনটা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে বি হলো কেউ যে আমি যার বসাইলাম, আর V3 করতে হবে দেখে বি এর V3 করে দিলাম। এখন বুঝি নেই কে কে সেটা বলো। তাহলে মোট শর্ত কয়টা হয়েছে? চারটা। মিলছে? এর জন্য এটা কিন্তু তোমার হইলো গিয়া ওই যে আগের দুইটা মিলা হয়েছে।
এইটা আবার কোন সময় প্রযোজ্য হবে? এটার ক্ষেত্রে এরকম কোনো টেন্স মেকার নাই, এটা শুধু প্রযোজ্য হবে এরকম ক্ষেত্রে যে কাজ শুরু হয়েছিল অনেক আগে কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই, চলছে। কারো কাজ শুরু হয়েছিল অনেক আগে, এখন পর্যন্ত কাজ চলছে। বুঝতে পারছি নাকি বুঝিনি? প্রবলেম আছে কারো? না। যেমন সকাল থেকে তোমাদের আমি পড়াইতেছি মনে করো, তাহলে কি কাজ শুরু হয়েছে সকালে, এখন পর্যন্ত চলছে, এটা হবে হলো গিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছি নাকি বুঝিনি? আর এখনই বর্তমানে চলছে এরকম বুঝালে কোনটা হয়? প্রেজেন্ট খালি কন্টিনিউয়াস। বুঝছি? যা হলো গিয়া পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম তাহলে কি দেওয়া যাবে এখন বলো তো? পাস্ট সিম্পল। পাস্ট ইনডিফিনিট টেন্সের শর্ত হচ্ছে মাত্র একটা, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটের যেরকম শর্ত, একটা শর্তই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের শর্ত হচ্ছে আগেরটা ছিল কি V1 না, এটা হবে শুধু V2। বুঝা গেছে? এটার ক্ষেত্রে কি লাগবে আমাদের? টেন্স মেকার লাগবে না? টেন্স মেকার গুলো লিখে নাও। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স। লাস্ট প্লাস সকল শব্দ, LAST, লাস্ট প্লাস সকল শব্দ। লাস্ট যোগ, যোগ চিহ্ন দাও, সকল শব্দ। এটা লেখো তারপরে আমি বুঝাইতেছি এটা কাহিনী কি। হ্যাঁ হ্যাঁ, আগে তো বলছি লাস্ট প্লাস কি সকল শব্দ, মানে কি লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট, এরকম যে কোনো শব্দ থাকতে পারে। বুঝছি নাকি বুঝিনি? ক্লিয়ার সবাই? কেন বললাম? কারণ হলে লাস্ট ডে, লাস্ট মান্থ এভাবে লিখতে গেলে 10টা হয়ে যেত। 10টার দরকার কি? তার থেকে আমরা একটা করি। কে কে বুঝি নাই সেটা বলো। প্রবলেম আছে কোনো? আচ্ছা, এটা থাকলে আমরা কোন 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 গঠনে বসাবো? V2 তে। ওকে, আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শর্ত কয়টা হবে? আগের মতো দুইটা, ওটা ছিল am is are, আর এটা হবে কি was are। 2 নম্বর শর্ত তো ঠিকই আছে আগের মতোই, ভার্বের সাথে ing। দেখছো? আচ্ছা, আগেরটাই ছিল কি? আগেরটাই ছিল হইলো গিয়া এট দিস মোমেন্ট, এট দিস টাইম, মনে আছে? এটা হয়ে যাবে এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট। এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট। বুঝা গেছে? তারপরে আসতেছে কি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স, বুঝো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন একটা টেন্স যেখানে বাক্যে একটা অংশ থাকলে হবে না। কয়টা অংশ থাকলে হবে না? একটা অংশ থাকলে হবে না। বাক্যে থাকতে হবে কয়টা অংশ? দুইটা অংশ। বুঝছি নাকি বুঝিনি? হ্যাঁ, তার মানে তোমার কাছে কয়টা কাজ থাকতে হবে? দুইটা। দুইটা কাজের মধ্যে যেটা বেশি আগে হয়েছে সেটা বেশি পুরাতন না? যেটা বেশি পুরাতন সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা কম পুরাতন সেটা হলো পাস্ট ইনডিফিনিট। যেমন আমি ক্লাসে আগে আসার আগে তোমরা আসছো না, কোনটা বেশি পুরাতন? হ্যাঁ, তাহলে তোমাদেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। আমারটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। বুঝছি নাকি বুঝিনি? কে কি বুঝিনি বলো? ক্লিয়ার কি? বুঝো কিন্তু আমি বোঝানোর পরে তোমরা বুঝছো কোনটা আগে হয়েছে। আমি আগে বুঝাইছি না, তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট। তোমরা পরে বুঝছো, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। বুঝছি নাকি বুঝিনি? ওই যে ছোটবেলায় দুইটা উদাহরণে খুব বিপদে পড়ছিলাম। একটা হলো ডাক্তার আসার আগে মুরগি মারা গেল, আর রুগী মরার পরে ডাক্তার আসলো, মনে আছে? হ্যাঁ, ওইখানে হলো দুইটা ওয়ার্ডের ঝামেলা হইতো। একটা ওয়ার্ড হলো বিফোর, আর একটা হচ্ছে আফটার। দেখো এটা কেন মাইসে তোমাকে এত কষ্ট করে বুঝাইতো বুঝলাম না। দেখো এটা কতটা সহজ, একটু বোঝার চেষ্টা করো। বিফোর শব্দের অর্থ কি? আগে। আফটার শব্দের অর্থ পরে। দেখো এটার অর্থ যা আছে না, এই অর্থ অনুযায়ী টেন্সটা বসে। বিফোর মানে কি? আগে, এর জন্য আগে সবসময় বসে হলো পাস্ট পারফেক্ট। আফটার মানে কি? পরে, এর জন্য পরে সবসময় বসবে কি? পাস্ট পারফেক্ট।
আবার ইনডেফিনিট আসতেছে। বিফোর মানে আগে, এজন্য বিফোরের আগের অংশ বলবে সবসময় কি পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, পরের অংশ কি বলবে পাস্ট পারফেক্ট। আর যে আরেকটা করে অংশ রয়ে গেল, আরেকটা করে অংশ রয়ে গেল না, সেটা হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। এখন বুঝছি নাকি বুঝি নাই? বুঝো, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, কোনটা আগে হয়েছে? ডাক্তার আগে আসছে, ডাক্তার আগে আসছে না, রোগী পরে মারা গেছে। বুঝছি নাকি বুঝি নাই? পরে মারা গেছে না, কোনটা বেশি আগে হয়েছে? তাহলে ডাক্তার আগে আসাটা কি হবে পাস্ট পারফেক্ট, আর রোগীর মরাটা পাস্ট ইনডিফিনিট। বুঝছি নাকি বুঝি নাই? ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, কোনটা আগে হয়েছে? রোগী আগে মারা গেছে, এটাও কি হবে পাস্ট পারফেক্ট। আর ডাক্তার পরে আসছে, তাহলে এটাও কি হবে পাস্ট ইনডিফিনিট। বুঝছো নাকি বুঝো নাই? পুলিশ আসার পরে চোর চলে গেছে, কোনটা আগে হয়েছে? পুলিশ আগে আসছে, এটা কি হবে পাস্ট পারফেক্ট। চোর চলে গেছে, এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। বুঝা গেছে? বুঝো, কিন্তু আবারও বলি, পুলিশ আসার আগে চোর চলে গেছে, কোনটা আগে হয়েছে? চোর আগে চলে গেছে না, তাহলে চোর চলে গেছে এটা হবে কি পাস্ট পারফেক্ট। আর পুলিশ আসছে, এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। বুঝছি নাকি বুঝি নাই? আমি আসার পরে ক্লাস শুরু হয়েছে, কোনটা আগে? আমি আগে আসছি না, তাহলে এটা পাস্ট পারফেক্ট। ক্লাস শুরু হয়েছে, এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। এখন বুঝো তো কাহিনীটা বুঝা গেছে নাকি? কে কে বুঝো না এখন বলো। তুমি কি করবা, আগে দুইটা কাজের মধ্যে তুলনা করবা, দুইটা কাজের মধ্যে কি করবা তুলনা করবা, তারপরে হলো কাহিনীটা হবে। বুঝা গেছে? তাহলে বিফোর এবং আফটার থাকলে সেই বাক্যগুলো কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। বুঝা গেছে? আর বিফোরের, যেহেতু বিফোর অর্থই আগে, এজন্য বিফোরের আগের অংশ কি হবে পাস্ট পারফেক্ট, আর আফটার অর্থ পরে, এজন্য আফটারের পরের অংশ কি হবে পাস্ট পারফেক্ট। বুঝছি নাকি বুঝি নাই? কার কার প্রবলেম আছে বলো? প্রবলেম আছে কারো? লিখে ফেলো। এই ধরনের যত উদাহরণ এখন দিক না কেন, এখন করতে পারবা না? এই জিনিসটা না বোঝানোর কারণে সারাটা জীবন ওই ওই ট্রান্সলেশন গুলো করতে পারো না, আগে না পরে বিপদে পড়তে খালি। দেখা হয়েছে সবার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগে না আমাদের, এটার ব্যবহার কোথাও নাই, দরকার নাই। এর জন্য লেখা পরেরটা হলে গিয়ে মানে লিখবা না তো, পরে আমরা যাবো হলে ফিউচার। ফিউচার টেন্সে, ফিউচার টেন্সের শর্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। বুঝছে? এইটা ফিউচার ইনডিফিনিট টেন্সের, এটা ফিউচার ইনডিফিনিটের আরেক নাম কি দেওয়া যাবে? আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সের শর্ত হচ্ছে দুইটা। একটা লাগে শ্যাল অথবা উইল থাকবে, আর দুই নম্বরে হচ্ছে হলো গিয়ে বেস ফর্ম থাকবে। ভার্বের কোন ফর্ম থাকবে? বেস ফর্ম। বুঝছি নাকি বুঝি নাই? কে কে বুঝো না এটা বলো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গো টুটা পরে বুঝে, গোয়িং টুটা পরে বুঝাইতেছি, তুমি এটা আগে লিখে নাও। হ্যাঁ, ওইটা আমি বুঝাইতেছি আগে, এটাকে বুঝো। এটা হলো আমাদের নর্মাল যেটা সবসময় যেটা করি সেটা, গোয়িং টুটা পরে বুঝাচ্ছি। এটা লিখছো, এটা জানতো সবাই, এটা না আমার বিশেষ কারোর কোনো প্রবলেম নেই আছে। এখানে টেন্স মেকার লাগবে না, টেন্স মেকার লেখা টুমোরো। টুমোরো, টুমোরো লিখছো। নেক্সট প্লাস সকল শব্দ, ওই যে আগেরটার মতোই, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ডিকেডস, যে কোনো কিছু, নেক্সট নেক্সট সেঞ্চুরি, যে কোনোটা, মানে নেক্সট মানে কি পরে, তার মানে অবশ্যই সেটা কি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এটা ছোটবেলার পড়া, এটা পড়তা। গোয়িং টু জিনিসটা বোঝায়।
গোয়িং টুর একটা নাম আছে। গোয়িং টু এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ ওই যে আমরা জানি একগুচ্ছ শব্দ মানে কি, একটা ওয়ার্ডের উপরে থাকলে তার নাম কি হবে? ফ্রেজ। তাহলে এটা অবশ্যই একটা ফ্রেজ। আচ্ছা, এটার নাম কি জানো তোমরা? এই ফ্রেজটার নাম ভার্বের দিক থেকে কি? গোয়িং টু একটা ভার্ব, গো কি একটা ভার্ব না? তার মানে গোয়িং একটা অবশ্যই ভার্ব হবে। এটার নাম হচ্ছে কি পেরিফেস্টিক মোডাল অক্সিলারি। লেখার দরকার নাই, কারণ ভার্বের একটা হয়তো বা তোমাদের ক্লাসিফিকেশনে ক্লাস আসতেও পারে। এটার নাম কি? পেরিফেস্টিক মোডাল অক্সিলারি। এন্ড বুঝবো কিভাবে যে এটা পেরিফেস্টিক মোডাল অক্সিলারি? কোনোদিন তো শুই নাই। শুধু মনে রাখবা যে সকল মোডাল অক্সিলারির পর টু থাকে তাকে বলা হয় পেরিফেস্টিক মোডাল অক্সিলারি। যেমন অট টু, নিড টু, এগুলোর পরে কি আছে? টু আছে না? ইউজ টু, এগুলোর নাম কি হয়? পেরিফেস্টিক মোডাল অক্সিলারি। বুঝছি নাকি বুঝিনি? ক্যান, কুড, মে, মাইট এগুলো আছে না? এগুলো কি? এগুলো তো মোডাল অক্সিলারি। আর এটা হলো একটু বিশেষায়িত। আচ্ছা, আমি বললাম আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। নদী, আমাকে বলো তো এটা কোন টেন্সে আছে? আমরা কেবলই পড়ছি এই ধরনের বাক্যগুলো। কার শর্তের সাথে মিলতেছে দেখো তুমি? কার শর্তের সাথে মিলতেছে? কারোর সাথে মিলে নাই। কার সাথে মিলছে? ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আমি যার আছে ওই যে ভার্বের সাথে আইন দিয়েছে। এক নাম্বার শর্ত, দুই নাম্বার শর্ত। আমার বসো, যখনই কোনো পড়াটা ধরবো ধাপ করে বেরিয়ে ফেলবা, যা মনে তাই হয়ে গিয়া, হয় ভুল নাহলে সঠিক, তাই তো? আর সঠিক এই ভুল হলে তো আমরা মারবো না, সমস্যা কি? আচ্ছা, বুঝছি নাকি বুঝি নাই? সবাই কিন্তু আমরা এটাই করব, সবাই, বেশিরভাগ মানুষ, দুই একজন ছাড়া সবাই এটাকে কি করবে জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। কিন্তু কিন্তু আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। কেন না? স্ট্রাকচার তো মিলছে, হলো না কেন? আমি তোমাদের একটু আগে আজকে ক্লাস শুরু করার আগে বলছিলাম বাংলাদেশে এই পৃথিবীতে টেন্স আছে 12টা, সেন্স আছে হলো 6টা। সেন্স কয়টা আছে? 6টা। দেখো টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সত্যি সত্যি। কিন্তু যখনই তুমি বলবা আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট কি এখন খুলতেছি না খুলবো? প্রেজেন্ট না ফিউচার? ফিউচার। সেন্সের দিক থেকে এটা কি? ফিউচার। এর জন্য মনে রাখবা বাক্যে যদি কখনো বি গোয়িং টু, বি মানে কি? আমি যার, বি গোয়িং টু, বি গোয়িং টু থাকে, তারপরে আরেকটা ভার্ব থাকে। কি থাকে? আরেকটা ভার্ব থাকে, সেটা হয়তো হয় বি জিরো অবশ্য। তাহলে ওই বাক্যটা হবে সবসময় ফিউচার ইনডেফিনিট টেন্স। বি গোয়িং টু পরে কি থাকতে হবে? কি থাকতে হবে? বি জিরো থাকতে হবে, ভার্বের বেস ফর্ম থাকতে হবে। তাহলে তার নাম কি হবে? ফিউচার ইনডেফিনিট। কিন্তু যদি এটা না থাকে অন্য কিছু থাকে, যেমন আই এম গোয়িং টু ঢাকা। হ্যাঁ, এই যে বি গোয়িং টু আছে, কিন্তু এখানে কি ভার্ব আছে? ঢাকা কি কোনো ভার্ব না? ঢাকা কি? কে কি বলতে পারবো দেখি? ঢাকা ওয়ার্ডটা কি, মানে কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া নাউন। কে বললা? শিমু? হয় নাই, এটা অ্যাডভার্ব, এটা নাউন না। ঢাকা একটা জায়গা বোঝাইতেছে, স্থান বোঝাইলে সেটা কি হয়? অ্যাডভার্ব। ঢাকার নামটা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি? নাউন। কিন্তু এই বাক্যে কি এটা নাম বুঝাইছে না জায়গা বুঝাইছে? জায়গা। হয় নাই। আচ্ছা, তাহলে বোঝা গেছে যে বি গোয়িং টুর পরে কি থাকতে হবে? একটা ভার্ব থাকতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফিউচার ইনডেফিনিট। আর যে বি গোয়িং টুর পরে কোনো নাউন বা অ্যাডভার্ব থাকে বা অন্য কোনো কিছু থাকে, সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছি নাকি বুঝি নাই? ওকে, মুছে দেই। আচ্ছা, আর যে টেন্স গুলো আছে এগুলো আমাদের খুব একটা লাগে না, এজন্য আমরা পড়বো না। অন্য টেন্স গুলো আমাদের লাগবে না, এজন্য আমরা পড়বো না। আচ্ছা, এখন একটা টেন্স নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট একটা কি প্রেজেন্ট পারফেক্ট। তোমরা কি জানো যে পাস্ট ইনডিফিনিটের কাজও শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্টের কাজও কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে দুইটাই যদি পাস্ট হয়, একটা প্রেজেন্ট পারফেক্ট হলো কি আর একটা পাস্ট ইনডিফিনিট হলো কেন? যেমন সকালবেলা আমি নাস্তা করে আসছি, এটা কি কাজ আগে হয়েছে না? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স? বিপদ না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিপদ না? কাজ তো আগে হয়ে গেছে, আগে হওয়া মানে কি পাস্ট, কিন্তু এখানে কি করতেছি পাস্ট না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতেছি। বুঝো কিন্তু? আচ্ছা, কোন কাজ করার পর যদি সেই কাজের ফলাফলটা থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যদি ফলাফল না থাকে তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আরো সহজভাবে, আগে লিখো না, সহজভাবে বলে দিব তখন লিখো। আমি একটু উদাহরণ দিই আগে। আমি কেবল খেয়ে আসছি, এখনো আমার পেটের মধ্যে আছে না খাবারটা। এটা আরো সহজভাবে বোঝা যায়। সেটা হলো গিয়ে কোনো কাজ করার পর যদি আবার না করতে ইচ্ছা করে তাহলে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ কি খাইছি, ফল বর্তমান আছে দিকে এটা খাইতে ইচ্ছা করতেছে না, তাহলে এটা কি হবে পারফেক্ট। আবার করতে ইচ্ছা করলে সেটা কি হবে ইনডেফিনিট। যেমন দুপুরেই খিদে লাগবে না আবার, তখন আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকবে না, ওটা কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। বুঝছি নাকি বুঝিনি? কার কার প্রবলেম আছে বলো? তাহলে কোনো কাজ করার পর আবার করতে ইচ্ছে করলে পাস্ট ইনডেফিনিট, না করলে পাস্ট পারফেক্ট। যেমন হ্যাঁ হ্যাঁ, যেমন আমি 2009 সালে এসএসসি পাস করছি, অনেকদিন আগে না? ফল এখনো বর্তমান আছে না? ফল এখনো বর্তমান আছে না? তাহলে এটা আমি কি করতে পারবো ইচ্ছা করলে প্রেজেন্ট পারফেক্ট করতে পারবো। কিন্তু যদি কোনো কারণে 2009 সাল উল্লেখ থাকে তাহলে কি অতীতের একটা সময় উল্লেখ আছে না, সেই ক্ষেত্রে আর প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তার মানে অতীতের সময় উল্লেখ থাকলে অবশ্যই সেটা কি হবে পাস্ট ইনডিফিনিট। যেমন আমি 8টার সময় খাইছি বললাম, অতীতের সময় আছে না, তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট। বুঝছি নাকি বুঝিনি? কার কার প্রবলেম আছে বলো? তাহলে লিখে নাও, কোনো কাজ করার পর, কোনো কাজ করার পর আবার করতে ইচ্ছে করলে পাস্ট ইনডিফিনিট, ইচ্ছে না করলে প্রেজেন্ট পারফেক্ট। ইচ্ছে করলে পাস্ট ইনডিফিনিট, না করলেই প্রেজেন্ট পারফেক্ট। বুঝছো? অতীতের কোনো সময় উল্লেখ থাকলে অবশ্যই তা পাস্ট ইনডিফিনিট হবে, এটাও লেখা রাখো। অতীতের কোনো সময় উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। এটুকুতে কার কোনো প্রবলেম আছে? টেন্স পর্যন্ত আজকে থাকবে, আগামী ক্লাসে আমরা মডেল অক্সিলিয়ারিটা পড়বো। আর টেন্স মেকার ভাই একটা কোশ্চেন করি। বুঝি নাই, বলো। আই হ্যাড এ পেন, এটা কোন টেন্স হয়? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, একটা হেড হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হেড হচ্ছে হলো এখানে মেইন ভার্ব। এটা হচ্ছে কখন ব্যবহার করতে হয় সেটা বলি। এটা হচ্ছে আধুনিক ইংলিশ। যেমন আমি বললাম আই হ্যাড রাইস। আই হ্যাড রাইস, এটার অর্থ কি জানো? এই যে এই হ্যাডটা হলো ইটের পরিবর্তে বসছে, কার পরিবর্তে? ইটের পরিবর্তে। আধুনিক ইংলিশে এগুলা ইউজ করা হয় হ্যাডকে। ওটা তোমার বুঝে নিতে হবে যে বাক্যে কি হিসেবে বসছে। এখানে হেড মানে হলো কি খাওয়া, হেড মানে কি খাওয়া। কিন্তু একটু আগে ও যখন বলছিল আই হ্যাড এ পেন, ওইখানে কি হেডটা খাওয়া বুঝাইছিল না? এটা বুঝতে হবে হলো গিয়া তোমার বাক্যের অর্থ অনুযায়ী, মানে বাক্যে কি বলতেছে সেটা অনুযায়ী। তাহলে এই হেডটা কি প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্ট, সরি অক্সিলারি ভার্ব। আর এই হেডটা কি মেইন ভার্ব। কারণ কি পাস্ট পারফেক্ট হইতে হলে কি লাগে? একটা অক্সিলারি ভার্ব লাগে হেড, আরেকটা কি লাগবে আমার মেইন ভার্ব লাগবে। এই যেটা হলো মেইন ভার্ব এখানে। বুঝা গেছে? এর জন্য আমরা বলছিলাম ওই যে দেখো
যখন কন্ডিশনাল পড়ছিল তখন হ্যাড প্লাস হ্যাড থাকলে থার্ড কন্ডিশনাল যেত। বুঝা গেছে? আচ্ছা, এইটুকুই। আর কারো কোনো প্রবলেম আছে? বুঝি নাই আমি তোমার কথা। দাঁড়ায় বলতে হবে না, জোরেই বলো। I had that plus I had gone, হ্যাঁ হবে না। আফটার বিফোর যদি না থাকে সেক্ষেত্রে তার তোমার ডাবল অংশ দিতে হবে না। হ্যাঁ, শুধু পারফেক্ট হবে। তুমি কি বললে? হ্যাঁ না, এটা তো প্রেজেন্ট ডিরেক্ট ইনভলভ নেই, ফার্স্ট পারফেক্টই বলছি। কারণ কি, একটা হেড হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা কি মেইন ভার্ব, তাহলে হেড প্লাস V3 আসছে। হ্যাঁ আছে, কিন্তু আমি ওগুলো লাগবে না দেখে পড়াইনি। ঠিক আছে, এই পর্যন্ত। এখন হয়তো তাড়াতাড়ি প্রবলেমটা বের হবে না, বাসায় যে যদি আবার দেখো তাহলে প্রবলেমগুলো বের হবে। তো বাসায় যে আবার দেখো তাহলে প্রবলেমগুলো বের হলে আমরা করতে পারবো। ক্লিয়ার সবাই? অনলাইনে যারা ক্লাস করতেছে তাদের জন্য ক্লাস শেষ হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ।